ফুল, দুষ্টু ফুল আমার, এসেছো তুমি? ভেঙেছে কি অভিমান? শেকলবন্দি মানবটির করা প্রশ্নে রমণীটি স্থির দৃষ্টি তাক করে এগিয়ে যায় ব্যক্তিটির নিকট। তার এগিয়ে যাওয়া প্রতিটি পদচারণের ধাপে জমিদারের ঐতিহ্যের মাঝে যেন নীরব সাক্ষী হয়ে রয় প্রিয় মানবটির নৈকট্য লাভের। শেকলবন্দি ব্যক্তিটি রমণীটির পায়ে চেয়ে রয় পলকহীন ভাবে, যেন এই মুখের প্রতিচ্ছবি ধরে রাখতে চায় তার অমর স্মৃতিতে। রমণীটি তার সম্মুখে এসে দাঁড়িয়ে নিজের ছোট্ট দুটি হাত বাড়িয়ে দেয়, ধীরে ধীরে স্পর্শ করে শেকলবন্দি ব্যক্তির আদল। এহেন স্পর্শ যেন বিদ্যুৎ সঞ্চারের মতো কাঁপিয়ে দিল তাকে। ফলশ্রুতিতে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্র যুগল। তখনই রমণীটি মৃদু দুঃখ জড়িত ভাঙা স্বরে বলে ওঠে, ওহে সখা আমার, খুব কি দরকার ছিল এমনটা হওয়ার? খুব কি যাতনা হচ্ছে আপনার? দুজনার মধ্যে অব্যক্ত অদৃশ্য এক সংযোগ তৈরি হলো। সেই দৃশ্য মুহূর্তের জন্য কক্ষের জড়তা ভেঙে দিল। তৎক্ষণাৎ ব্যক্তিটি রমণীর কোমল হাত দুটো নিজ কম্পিত হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, ওহে জবা ফুল আমার, সকল যাতনা মঞ্জুর তোমার তরে। ব্যক্তিটির উচ্চারিত বাক্য রমণীটি মৃদু পদক্ষেপে অগ্রসর হয়ে তার কোলে শান্তিপূর্বক আসন গড়ে। নিজ ছোট্ট দুটি বাহু দ্বারা জড়িয়ে ধরল তার গলার চারপাশে। ফের নিজ মাথা হেলিয়ে দেয় ব্যক্তিটির বক্ষে, যেন এক গভীর আত্মসমর্পণের নির্দেশন। শেকলবদ্ধ ব্যক্তিটি প্রগাঢ় আর অনুভূতির তীব্রতায় তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন সেই মুহূর্তটি অমূল্যায়ন হয়ে চিরকাল তার হৃদয়ে গেঁথে রাখতে চায় অনন্তকালের জন্য। এক হাতে রমণীটিকে ধরে রেখে সেই পাশে থাকা একটা পুরনো ডায়েরি তুলে নেয় নিজ হাতের অন্তরালে। ডায়েরিটির পৃষ্ঠাগুলো সময়ের চিহ্ন বহন করছে, তার মলাটে জমিদারি কারুকাজ খোদাই করা। পরন্ত ধুলো জমে সেই সৌন্দর্য ঢেকে গেছে অনেক আগে। তখনই রমণীটি কৌতূহল ভরে জিজ্ঞেস করে। এটা কি? রমণীটির প্রশ্নে ব্যক্তিটি গভীর দৃষ্টিতে ডায়েরিটির পানে তাকিয়ে এক অদ্ভুত ভারী আবেগঝরা কণ্ঠে বলে, তোমার আমার প্রেম কথা। বলেই সে ডায়েরির প্রথম পৃষ্ঠা উন্মোচন করলো, যেন সেই সাদা পাতায় তার অমিলন স্মৃতির অক্ষরগুলি নতুন করে জীবন্ত হয়ে উঠবে। অতীত, সময়টা 1850 সাল। নির্জন রাতে নিস্তব্ধতায় যখন সবকিছু থেমে গেছে, তখন হঠাৎই এক মেয়ের দমবন্ধকর দৌড়ের শব্দ ভেসে আসে। সেই নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছে না। পেছন থেকে তার মৃত্যুর ছায়া ক্রমাগত তাকে তাড়া করে আসছে। জঙ্গলের গভীরতায় হারিয়ে গেছে সে। গাছের পাতারা যেন তার কষ্টের সাক্ষী হয়ে থমকে দাঁড়িয়েছে। প্রত্যেক পদক্ষেপে জঙ্গল যেন তার পথ রোধ করতে চায়, কিন্তু তবুও সে অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলে আতঙ্কগ্রস্ত হয়ে, দিশেহারা হয়ে। তার পায়ের শব্দের সাথে পেছন থেকে ধেয়ে আসা সে অদৃশ্য শক্তির ভয়াল গর্জন মিশে যায়। মেয়েটার গলা শুকিয়ে আসে, ঠোঁটগুলো নীল হয়ে যায়। ভয় এমনভাবে তার মস্তিষ্কের প্রতিটি কোষে ছড়িয়ে পড়েছে যে তার সারা শরীর কাঁপছে। হঠাৎই তার পা পিছলে যায়, সে মাটিতে পড়ে যায়। আশেপাশে তাকানোর মতো শক্তি নেই, কিন্তু তার মনে হয় সেই অন্ধকার শক্তিটি তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, বিষাক্ত সাপের মতো। তার হাত পা অসাড় হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু মনে হয় কিছু একটা তাকে মাটি থেকে টেনে ধরে রাখছে। তখনই সে শুনতে পায় ঘুঙুর আর কোমর বন্ধনীর তীব্র ঝংকার তুলে কেউ ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে তার নিকট। ভয়ে সারা শরীর বরফের ন্যায় জমে গেল মেয়েটার। তখনই সে অনুভব করে একটা ঠান্ডা বরফের মতো হাত তার ঘাড়ে স্পর্শ করছে। সেই মুহূর্তে মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। হিমশীতল হাতের শক্তিতে সে যেন জমে যাচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের সামনে অন্ধকারে মিশে যাচ্ছে সমস্ত কিছু। এক ফোঁটা আলোও নেই, শুধু মৃত্যু যেন তার কণ্ঠে নিঃশ্বাস বন্ধ করতে চায়। ভয়ার্ত নেত্রে মেয়েটা পেছনে ফিরে চাইতেই রহস্যময় ব্যক্তিটি এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, তোর জায়গাতে আমি অশরীর কাব্য, তোর আরতি ভাঙে মৃত রাতে বিভ্রান্ত স্বপ্ন। তুই কান্নায় জাগাস পিশাচের উল্লাস, তোর প্রাণে প্রদীপে জ্বালি নরকের আবাস। বলেই নিজ হাতে তলোয়ার উঠিয়ে বর্বর উন্মাদের ন্যায় মুখ দিয়ে বিকৃত শব্দ বের করে
ভয়ঙ্করভাবে নৃত্য করতে করতে তালোয়ারের এক ঘাতে মেয়েটার বুক ছিঁড়ে নাভি অব্দি নেমে আসে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। মেয়েটা লুটিয়ে পড়ে মাটিতে। মেয়েটার এহেন হালাতে রহস্যময় ব্যক্তিটির ঠোঁটের কোণে এক বিদঘুটে হাসি ছড়িয়ে পড়ে। তার রক্তমাখা হাত মেয়েটার ছিন্ন ভিন্ন দেহাংশে নিমজ্জিত হয়। এরপর এক অমানসিক শক্তিতে সেই মেয়েটিকে বস্ত্রহীন করে নাড়িভুড়ি উল্টে পাল্টে বের করতে থাকে। রক্তগঙ্গা বইতে থাকে তার চারপাশে। ক্ষিপ্ত উন্মাদের মতো সে সেই দেহবিশেষ আকাশে ছুড়ে দিয়ে পৈশাচিক উল্লাসে বিকৃত হেসে ওঠে। তার সেই হাসির শব্দ যেন মৃত্যুর নিঃশ্বাস হয়ে প্রতিধ্বনি হতে থাকে শূন্যে। ভয়ঙ্কর রাত পেরিয়ে আগমন ঘটে প্রভাতের, যে জাগিয়ে তোলে ঘুমন্ত গ্রামটিকে, যার উজ্জ্বলতায় মুছে যায় ভয়ঙ্কর সকল ঘটনা, আর সূচনা হয় নতুন কোনো কাহিনীর। আজ জমিদার মহলের দরবার প্রাঙ্গণে চূড়ান্ত নীরবতা বিরাজ করছে। বিশাল জমিদার মহল জুড়ে কোলাহলের ঢেউ থেমে গেছে মাত্র, যেন পুরো জায়গাটাকেই থমকে দাঁড়িয়েছে এক অজানা অপেক্ষায়। প্রাঙ্গণের মাঝখানে এক তরুণীকে বেঁধে রাখা হয়েছে, যার চোখে আতঙ্ক আর অনুশোচনার ছায়া। উপস্থিত সবাই জানে যে কোনো মুহূর্তে মহলের বিশাল কাঠের দরজা খুলে প্রবেশ করবেন জমিদার শেহবাজ মির্জা, যার আগমনের প্রতীক্ষায় বাতাসও থমকে আছে। যিনি এক কঠোর ও অপ্রতিরোধ্য পুরুষ, যার শব্দেই নিয়তি বদলায় পুরো মির্জানগরের, যার রায় শেষরা কথা। মির্জানগরের প্রতিটি মানুষ তাকে ভয় পায়, যেন তিনি স্বয়ং মৃত্যুর দূত, এবং সে ভয় যেন শ্রদ্ধার থেকেও গভীর, এক অস্বাভাবিক আতঙ্কে ভরা। দরবারের বিশাল কাঠের দরজা ধীরে ধীরে খুলে যায়। এক ঝলক হাওয়ার সঙ্গে প্রবেশ করেন শেহবাজ মির্জা, যার উপস্থিতি ঠিক যেন ঐতিহাসিক যুদ্ধে হতে ফিরে আসা এক বীর যোদ্ধার ন্যায়। তার গৌরবময় উপস্থিতি আলোড়ন তোলে সমগ্র দরবারে। 6 ফুটের বেশি উচ্চতা, সুগঠিত দেহের প্রতিটি ভাঁজে যেন দৃঢ়তা আর শাসনের প্রতীক। তার পরনে মোটা মখমলের কালো পায়জামা আর শুভ্র রঙের পাঞ্জাবি। চওড়া কাঁধ জুড়ে ছড়িয়ে আছে কালো ও সাদা জরির শল, যা বাতাসে হালকা দুলে তার শাসকের মর্যাদাকে আরো দৃঢ় করে তোলে। তার চেহারার জলুস, তীক্ষ্ণ ছোয়াল, শক্ত ভ্রু আর একজোড়া গভীর ধূসর চোখের দৃষ্টি ঠিক যেন বজ্রপাতের ন্যায়। একবার যার উপর স্থির হয়, তার মেরুদণ্ড বরফ হয়ে যায়। তার উপস্থিতি এমন যে একজন সৎ মানুষও নিজের নিরপরাধ হওয়া নিয়ে সংশয়ে পড়ে যায়, যার প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেকে স্তব্ধ করে দেয়। তার তীক্ষ্ণ দৃষ্টি বাজ পাখির মতো ঘুরে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেন পুরো পরিস্থিতি মুহূর্তেই পরখ করে নেন। সবার মাথা নত, কেউ সাহস করে তার চোখে চোখ মেলায় না। দরবারের আবহাওয়া গম্ভীর, শুধু শেহবাজ মির্জার জুতোর আওয়াজ প্রতিধ্বনি তোলে। নিজ সিংহাসনে বসে তিনি একবার সবাইকে নিরীক্ষণ করেন, তার গলায় গম্ভীর স্বর। কি অভিযোগ এই মেয়েটির বিরুদ্ধে? শেহবাজ মির্জার প্রশ্নে ভয়ে ভয়ে একজন সভাসদ দাঁড়িয়ে বলেন, জমিদার হুজুর, এই মেয়ে নিজের স্বামীর পবিত্র বন্ধনকে কুলুষিত করেছে, পরকীয় সম্পর্ক গড়ে গর্ভধারণ করেছে। নিশ্চিত সমাজে এমন পাপের কোনো স্থান নেই। শেহবাজের দৃষ্টি মেয়েটার দিকে নিবদ্ধ হয়, তার চাহনিতে যেন বজ্রপাতের শীতলতা। উপস্থিত সবাই তার পরবর্তী বাক্যের জন্য অপেক্ষা করছে, ভয়ে ঠোঁট কাঁপছে কারো। তখনই সে হুঙ্কার তুলে বলে ওঠে, এমন পাপের জন্য শাস্তি কেবল একটাই, মেয়েটাকে মাটি খুঁড়ে গলা পর্যন্ত পুঁতে রাখবে এবং পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করবে। এমন রায়ে মেয়েটা হঠাৎই হাউমাউ করে কেঁদে ওঠে, নিজের প্রাণ ভিক্ষা চেয়ে বলে ওঠে, হুজুর, আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছি। আমি আর জীবনও এমন ভুল করুম না। প্রয়োজন হয় বাচ্চাটারে মাইরা ফেলান, কিন্তু আমার জীবন ভিক্ষা দেন। মেয়েটার এহেন কথায় শেহবাজ ক্রোধান্বিত হয়ে গর্জে উঠে বলে, খামোশ! এই শেহবাজ মির্জার মুখ হতে বের হওয়া কোনো বাক্য না কখনো পরিবর্তন হয়েছে, না হবে। কথাগুলো বলে সে ফের সভাসদের দিকে তার কঠোর দৃষ্টি তাক করে বলে ওঠে, এই নারীর যে শাস্তি মঞ্জুর করেছে তা যেন কড়ায় গণ্ডায় পূরণ হয়, তবে সেটা তার সন্তান জন্মের পর, যখন বাচ্চাটা তার মায়ের দুগ্ধপান হতে বিরত হবে, ঠিক তখনই তার মৃত্যু নিশ্চিত করা আপনাদের কর্তব্য। তার এমন বিচারে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়।
কেউ কেউ মনে মনে তার বিচারের গভীরতা ও নিখুঁত ন্যায্যতা প্রশংসা করে, কারণ তার যেমন অত্যাচারীর গর্দান নিতে তলোয়ার কখনো থামে না, ঠিক তেমনি নির্দোষের প্রাণ কখনো সে কাড়ে না। শাহবাজ মির্জার শাসন কঠোর হলেও তার ন্যায় বিচার কখনোই দুর্বল হয় না। তার প্রত্যেক সিদ্ধান্তে এক অদৃশ্য শক্তি ফুটে ওঠে, যা সকলের মনে ভয়ের আড়ালে এক অপরিদ্ধ শ্রদ্ধা সৃষ্টি করে বিচার কার্য শেষ করে শাহবাজ মির্জা নিজের স্বভাব সিদ্ধ গাম্ভীর্যতা বজায় রেখে ধীর পদক্ষেপে দরবার ত্যাগ করে। তার ভারী উপস্থিতি দরজার ওপারে মিলিয়ে যেতেই এতক্ষণ ধরে চেপে রাখা দরবারের সকলের নিঃশ্বাস যেন একসঙ্গে মুক্তি পায়। মূল ফটক দিয়ে মহলের অন্তরালে প্রবেশ করতেই শাহবাজ মির্জার দৃষ্টি পড়ল এক চঞ্চলা কিশোরীর উপর, যে তৎক্ষণাৎ মাথায় ঘোমটা টেনে শাহবাজের দিকে এক গ্লাস শরবত বাড়িয়ে দিল নতজানু হয়ে, চোখগুলো ভূমিমুখী করে, যেন ভীরুতা আর শালীনতার মিলেমিশে এক অপরূপ দৃশ্য। শাহবাজ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে নিজ মুখ অন্যদিকে ঘুরিয়ে উচ্চস্বরে ডেকে উঠল। আমি যান, আমি যান। শাহবাজের উচ্চস্বরের ডাক শুনে মেয়েটা ভয়ে কুঁকড়ে যায়। তখনই তার আম্মি আলেয়া বানু তৎক্ষণাৎ ছুটে তার সম্মুখে এসে বলে, শেহবাজ, কি হয়েছে আব্বা? তুমি এত রেগে কেন আছো? আলেয়া বানুর প্রশ্নে শাহবাজ বলে ওঠে, আমি যান। মহলে কি দাস দাসীর সংখ্যা কমে গেছে যে অন্দর মহল হতে চাচাজানের কন্যাকে আমার জন্য শরবত নিয়ে হাজির হতে হবে? কথাগুলো বলে শাহবাজ ফের বলে ওঠে। কথাগুলো আওড়িয়ে শাহবাজ সেখান থেকে প্রস্থান করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শাহবাজের প্রস্থানের পানে চেয়ে আলেয়া বানু বলে ওঠেন, রুকাইয়া মা, তুই তো জানিস শেহবাজ তার আশেপাশে কোনো পরনারীকে সহ্য করতে পারে না, তবে কেন আসিস বারবার ওর সম্মুখে? আলেয়া বানুর কথা শুনে রুকাইয়া ক্রন্দন করে বলে ওঠে, বড়াম্মি, উনি কি বোঝে না আমি কেন বারবার ওনার না করা সত্ত্বেও বেহায়ের মতো ওনার সম্মুখে আসি? রুকাইয়ার প্রশ্নে আলেয়া বানু তার অশ্রু মুছে দিতে দিতে বলেন, মা, তুই মন খারাপ করিস না। আমরা তো শেহবাজের সাথে তোর বিবাহের অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই সে এখন বিয়ে করতে রাজি নয়। আলেয়া বানুর কথায় রুকাইয়া বলে ওঠে, বড়াম্মি, আমি কি দেখতে কুৎসিত? রুকাইয়ার প্রশ্নে আলেয়া বানু প্রতি উত্তর স্বরূপ তার থুতনি ধরে বলে ওঠেন, মাশাল্লাহ, আমাদের রুকাইয়ার মতো সুন্দরী কন্যা পুরো মির্জানগরে ঘুরলেও কেউ পাবে না। চন্দ্রের মতন সুন্দরী দেখতে তুই। তুই চিন্তা করিস না, একদিন না একদিন শেহবাজ ঠিকই তোকে বিবাহের জন্য রাজি হবে। আলেয়া বানুর কথায় রুকাইয়া চিন্তিত হয়ে বলে ওঠে, বড়াম্মি, উনি যদি ততদিনে অন্য কারো মহব্বতে পড়ে যান? রুকাইয়ার প্রশ্নে আলেয়া বানু উচ্চস্বরে হেসে বলেন, তোর কি মনে হয় শেহবাজের মতো মানুষের মনে অন্য কারোর জন্য মোহাম্মত জন্মাবে? আমি চিনি আমার পুত্রকে, ও আর যাই হোক কারো মোহাব্বতে পড়বে না। এই মির্জানগরে এমন কারো জন্মই হয়নি যার জন্য আমার পুত্রের মন গলবে। নিজেদের আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে আলেয়া বানু ধীর পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে তার ছোট পুত্র জুনায়েদ মির্জা। তাকে দেখে রুকাইয়া দ্রুত নিজের মাথার ঘোমটা আরো খানিকটা টেনে নিয়ে চোখ মুছে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু তার পদক্ষেপ থামিয়ে দিয়ে পেছন থেকে জুনায়েদ বলে ওঠে, রুকাইয়া, অশ্রু বড়ই মূল্যবান, তাই সেটি সঠিক মানুষের জন্য বিসর্জন দেওয়াই শ্রেয়। জুনায়েদের এহেন কথায় রুকাইয়ার পা থেমে যায়। মুহূর্তেই নিস্তব্ধতায় যেন শব্দগুলো তার হৃদয়কে আলোড়িত করে। তখনই ফের জুনায়েদ বলে ওঠে, তুমি জানো কি, এই ধরনীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যার প্রতি আমাদের গভীর মহব্বত থাকে তার মহব্বত থাকে অন্যের প্রতি। কথাগুলো বলে জুনায়েদ পেছনে না তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। তার প্রতিটি পদক্ষেপ রুকাইয়ার মনে অজানা এক প্রশ্নের ঢেউ তুলে যায়। রুকাইয়া থেমে দাঁড়িয়ে থাকে, তার চোখে চোখে দ্বিধা আর মনের গভীরে এক চাপা অস্থিরতা। সে ভাবতে থাকে জুনায়েদের কথার অর্থ। আজকাল তার এই হুটহাট কথাগুলো ঠিক হজম করতে পারছে না রুকাইয়া। এগুলোর পেছনের অর্থ কি? এগুলো কি শুধুই কথার কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো না বলা গল্প কথা? অগণিত দলিল পত্রের স্তূপে ঘেরা
নিজ কক্ষে বসে নিজ কাজে মগ্ন জমিদার শেহবাজ মির্জা গভীর মনোযোগে নিমগ্ন থাকা অবস্থায় হঠাৎ করেই তার মনোযোগ ভাঙিয়ে মহলের বাহিরের দিক থেকে ভেসে আসে উচ্চস্বরে কারো চিৎকারের ধ্বনি। এহেন হট্টগোল শুনে বিরক্তে ভ্রুকুটি করে শব্দের উৎসের দিকে পদাচরণ করে সে। বাগানের পাশে দাঁড়িয়ে কয়েকজন দাসী এক কিশোরী কন্যাকে সামলাতে ব্যর্থ হয়ে চেষ্টারত অবস্থায় আছে। কিশোরীটি কিছুতেই তাদের কথায় কর্ণপাত করছে না। এদিকে তার ছটফটানি সামলাতে দাসীরা ক্লান্ত প্রায়। শেহবাজ ধীর পায়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে একবারই ডেকে উঠল। শানুর, শেহবাজের কণ্ঠ যেন তার সর্বাঙ্গ কাঁপিয়ে দিল। মুহূর্তেই কিশোরী শান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে পড়ল। কয়েক পলকের মধ্যেই তার দৃষ্টি নত হলো। তখনই সেখানে প্রবেশ করলো জুনায়েদ। শাহানুর দৌড়ে গিয়ে জুনায়েদের পেছনে লুকালো। কিশোরীর এই আচরণে শেহবাজের ভ্রু সামান্য উঁচু হলো। তিনি দাসীদের দিকে চোখ ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে উঠল, আমার বোনকে সামলানোর দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে। যদি এ কাজেই ব্যর্থ হও তবে মহলে তোমাদের প্রয়োজন নাই বলেই আমার মনে হয়। শেহবাজের কঠোর কথা শুনে দাসীরা ভয় পেয়ে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলে ওঠে, জমিদার হুজুর, মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে, আগামীতে এমন কিছু হবে না। তারা একযোগে মিনতি করল। তাদের মিনতির বিপরীতে শেহবাজ কিছু বলতে উদ্যত হতেই তখনই মাতা আলিয়া বানু এসে উপস্থিত হলেন। তিনি কোমল কণ্ঠে শেহবাজকে বললেন, শেহবাজ, আজকের জন্য ওদের মাফ করে দাও বাবা। আলিয়া বানুর কথায় শেহবাজ আর কথা না বাড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হতেই তার সম্মুখে এসে দাঁড়ালেন বড় জমিদার নওয়াজ মির্জা। পিতা পুত্রের দৃষ্টি একেবারের জন্য বদলায়নি। শেহবাজ অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আবার তার পথ ধরল। পুত্রের এই অনীহা দেখে নওয়াজ মির্জা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। শাহানুর দূর থেকে শেহবাজকে চলে যেতে দেখে নওয়াজের পেছন থেকে উকি দিয়ে অভিমানী স্বরে বলল, ছোট ভাইজান, বড় ভাইজান পচা, তিনি আমাকে ভালোবাসেন না। জুনায়েদ মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে বলল, বড় ভাইজান তোমাকে ভালোবাসেন, তিনি সেটা শুধু প্রকাশ করেন না। কিন্তু আমাদের শেহজাদিরা আজ এত রাগ হলো কেন? শাহানুর কাঁধ উঁচু করে মুখ ভার করে কিছু বলতে গেল, কিন্তু জুনায়েদের স্নেহশীল দৃষ্টিতে আর কিছু না বলে চুপ হয়ে রয়। ভাই বোনের দুষ্টমিষ্টি আলাপ আলিয়া বানুর হৃদয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতির সৃষ্টি করে। শাহানুরের অভিমানী মুখ আর জুনায়েদের স্নেহময় হাসি যেন মুহূর্তের জন্য সব দুঃখ মুছে দেয়। এই দৃশ্য দেখে তিনি মেয়ের দিকে এগিয়ে না গিয়ে ধীরে পেছনে ফিরে চলে যেতে উদ্যত হলেন, কারণ তিনি জানেন তার মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে জুনায়েদকে। জুনায়েদই একমাত্র ব্যক্তি যে মা শাহানুরের সব রাগ, অভিমান আর শিশুসুলভ বায়না থামানোর উপায় জানে। তার কথায় মায়া শাহানুরের সব অভিযোগ কোথায় যেন হারিয়ে যায়। এই ভালোবাসা দেখলে আলিয়া বানুর হৃদয়ে মমতায় ভরে ওঠে, আবার কোথাও গভীরে কষ্টটাও তীব্র হয়ে ওঠে। তিনি মেয়ের পানে ফের তাকিয়ে আফসোস করে ওঠেন। মেয়েটা যে তার বিবাহযোগ্য হয়েছে, কিন্তু মানসিক অবস্থা যে এখনো সেই শিশুদের নাই। তার অভিমান, তার নির্ভরতা, এমনকি তার চিন্তা ভাবনাগুলোও যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় হতে পারেনি। এহেন চিন্তার মাঝে তার চোখ চলে যায় নওয়াজ মির্জার পানে। তখনই তার মনের মধ্যে কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়, কারণ তার কন্যার এহেন হালাতের জন্য যে দায়ী তার স্বামী নওয়াজ মির্জা। আলিয়া বানুর বোধগম্য হয় না একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজ কন্যাকে আঘাত করতে পারে। তিনি মনে মনে ভাবেন, পুরুষতান্ত্রিক এই সমাজে একজন নারী কতটুকু বলার অধিকার পায়। নিজের মতামত, নিজের ইচ্ছে, এমনকি নিজের কষ্টও তাকে সারা জীবন চাপা দিয়ে রাখতে হয়। এই ধরনীতে নারীর জীবন যেন এক নীরব সংগ্রামের নাম। লম্বা এক গভীর নিঃশ্বাস ফেলে তিনি নিজের ভাবনার ইতি টানলেন। কিছু না বলে ধীর পায়ে সেখান থেকে চলে গেলেন। তার পেছন পেছন নওয়াজ মির্জাও একবার সন্তানদের দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। মহল আবারও নীরব হয়ে গেল, কিন্তু সেই নীরবতার আড়ালে থেকে গেল হাজারো সম্পর্কের টানাপোড়েন, অভিমান আর না বলা কথার ভার। শেহবাজ নিজের কক্ষে প্রবেশ করতে পেছন থেকে চোখ ভেজা হলেও কণ্ঠে দৃঢ়তা ধরে রেখেই বলে, বেহায়া, কখনো কারোর প্রতি সত্যিকারের মহব্বত জন্মালে বুঝবেন এটা বেহায়াপনা বলে না। রুকায়ের এহেন সাহসিকতা শেহবাজকে আরো রাগান্বিত করে তোলে।
তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। হঠাৎই সে এগিয়ে এসে নিজ বলিষ্ঠ হাতে রুকাইয়ার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খামোশ বেহায়া নারী, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। তুমি মোহাব্বতের কথা বলছো? এই পৃথিবীতে মোহাব্বতের সবচেয়ে নিকৃষ্টতম শব্দ, আর এই শেহবাজ মির্জার জীবনে এই নিকৃষ্ট শব্দের কোনো জায়গা নেই, আর না কখনো হবে। এই বলে শেহবাজ রুকাইয়াকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। রুকাইয়া হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। শেহবাজ তার দিকে একবারও না তাকিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। তার পদক্ষেপের শব্দ যেন রুকাইয়ার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। রুকাইয়া মেঝেতে পড়ে শেষবারের মতো শেহবাজের প্রস্থান লক্ষ্য করে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বিনা বাধায়। একটানা নীরবতার পরে দুঃখ ভারাক্রান্ত মনে সে ফিসফিস করে বলে ওঠে, মহব্বত যদি নিকৃষ্ট শব্দ হয় তবে এই নিকৃষ্ট শব্দই আপনার মাচা বড়ার কারণ হবে। তপ্ত রোদের শাসন শেষে সূর্যের ক্লান্ত সোনালী রোশনি পশ্চিমে হেলে পড়েছে। মির্জানগরের প্রশস্ত মাঠে ভিড় জমেছে শতাধিক গ্রামবাসীর। মাঠের মাঝখানে বাঁধা এক লোককে ঘিরে চারপাশে শীতল নীরবতা। লোকটি মির্জানগরের সম্ভ্রান্ত পরিবারে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আজ তার শাস্তি কার্যকরের দিন। সেটা দেখতেই সকলের আগমন। সে অগণিত ভিড়ে সকলের মাঝে। বাবার পেছনে দাঁড়িয়ে আছে এক চঞ্চলা পঞ্চদশী কিশোরী কন্যা। পিতার শত বারণকে উপেক্ষা করেও আজ তার আগমন ঘটেছে তার কৌতূহলী মনকে দমাতে। কিন্তু হায়, সে হয়তো জানেই না আজ তার আগমন শুধু বিচারের সাক্ষী হয়ে থাকা নয়, বরং ভাগ্যের সূক্ষ্ম বাক একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তার নীরবে উপস্থিতি শীতল পাথরের মতো কঠোর এক হৃদয়ে ঢেলে দেবে পরিবর্তনের প্রথম আলো। এই মুহূর্ত থেকেই শুরু হবে এক অপ্রত্যাশিত গল্পকাথা, যেখানে হিংস্রতা রূপ নেবে মোহাব্বতের এক অনন্য রূপের প্রথম ধাপে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন শেহবাজ মির্জা, যার প্রতিটি পদক্ষেপে তার চারপাশের মানুষ ভয়ে একপাশে সরে যাচ্ছে। এই দম বন্ধকর পরিস্থিতিতে অপরাধী লোকটির পরিবার চিৎকার করে কাঁদছে। তাদের আকুতি যেন সবার অন্তরে ভীতির সঞ্চার করছে। হুজুর, একটু দয়া করুন, ক্ষমা করুন তার ভুলটুকু। কিন্তু শেহবাজের চোখে দয়ার লেশ মাত্র নেই। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠে বলে, এই শেহবাজ মির্জার রায় কখনো বদলায় না। অপরাধ যখন করেছে তার শাস্তি তো পেতেই হবে। চারপাশে নিস্তব্ধতা। গ্রামের মানুষ সবাই নিচু হয়ে তাকিয়ে আছে, যেন কেউ মাথা তুলে তার কঠোর রূপ দেখতে সাহস পাচ্ছে না। কিন্তু তার এহেন রূপ ভীতগ্রস্ত হয়ে সবার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছে সেই কিশোরী কন্যা। সে শুনেছিল গল্প, শুনেছিল কিংবদন্তি, শুনেছিল জমিদার শেহবাজ মির্জার ভয়ঙ্কর রক্তচক্ষু নিষ্ঠুর ব্যক্তিত্বের কথা। কিন্তু আজ তার চোখে এসবের সত্যতা যেন ছাপিয়ে উঠছে। শেহবাজ নিজের হাতে তলোয়ার তুলে নিলেন। তার ধীর দৃঢ় পদক্ষেপে মাটি কেঁপে উঠল। হঠাৎই এক মুহূর্তে তলোয়ার নামল। লোকটার হাত শরীর থেকে আলাদা হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। লোকটা মাটিতে পড়ে চিৎকার দিয়ে নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে সবাই আতঙ্কে স্তব্ধ, যেন এই নীরবতা তাদের জীবনের এক চিরন্তন সত্য। কিন্তু সেই পঞ্চদশীর পক্ষে এই নীরবতা সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। তার বড় বড় চোখে বিস্ময়, ভয় আর এক অদ্ভুত আকর্ষণ। সে যেন শীতল পাথরে রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ধুকপুকানি বাইরে থেকে দেখা না গেলেও সে অনুভব করলো যেন পৃথিবীর সবচেয়ে কঠিন বোঝা তার বুকের উপর চাপা পড়েছে। তবে কি এখানে আসাটা তার ভুল হলো? তার চিন্তার মাঝে ঠিক তখনই শেহবাজ ঘুরে তাকাতে অনাকাঙ্ক্ষিতভাবে দৃষ্টিতে দৃষ্টি মেলে দু অপরিচিত নরনারীর। কিশোরীর চোখের দিকে শেহবাজের দৃষ্টি পড়তেই অজানা কারণে নয়ন থমকে গেল তার। পঞ্চদশীর হরিণীর মতো ডাগর চোখ দুটো ভীত সহস্র, কিন্তু তবুও গভীর এক অজানা অনুভূতি প্রকাশ করছিল। সে অনুভূতির গভীরে কি আছে তা জানার অদম্য আগ্রহ জন্মালো শেহবাজের। ওই ডাগর ডাগর নয়নে সম্পূর্ণ মুখখানা দেখার তীব্র ইচ্ছা জন্মালো তার বক্ষে। অজান্তেই রক্তমাখা তলোয়ার হাতে থাকা অবস্থাতেই সে ধীর পায়ে এগোতে লাগলো সম্মুখে। তার প্রতিটি পদক্ষেপ যেন পৃথিবীর মাটিকে আরো ভারী করে তুলছে। চারপাশে সবাই তখনও ভয়ে শ্বাসরুদ্ধ, কিন্তু কিশোরীটি তার অবস্থানে পাথরের মূর্তির মতো জমে থেকে লক্ষ্য করলো ভয়ঙ্কর মানবটিকে তার নিকট এগিয়ে আসতে। তার বোধগম্য হচ্ছে না ভয়ঙ্কর পুরুষটি তার নিকট আসার কারণ।
সে ভয়ে এক ধাপ পেছনে সরে যায়, কিন্তু শাহবাজ থামে না। তার প্রতিটি পদক্ষেপ যেন মেয়েটার হৃদয়ের ভয়কে আরো গভীর করে তুলছে। এক অজানা টানে শাহবাজও থামতে পারছে না। মেয়েটা এবার ভয়ে পেছনে ঘুরে দৌড়াতে শুরু করলো। তার পায়ের শব্দ বাতাসে মিশে গিয়ে চারপাশে পদধ্বনি তুলে। তীব্র হাওয়ায় বেগে তার মাথার ঘোমটা খুলে যায়। খোপা পাতা চুলগুলো বাতাসে ভেঙে গিয়ে কোমর থেকে হাঁটু পর্যন্ত এলিয়ে পড়ে। দৌড়ানোর সাথে সাথে সেই হাওয়ার বেগে সে রেশমের ন্যায় কেশগুলো এক ধরনের মায়াবী ছন্দ সৃষ্টি করে। শাহবাজ থমকে দাঁড়ায়। সে চেয়ে রয় সেই অচেনা মায়াবী হরিণী চোখের অধিকারিণীর দৌড়ে চলে যাওয়ার পানে। তার দৃষ্টির সামনে মেয়েটি হারিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ মেয়েটার ছায়াকেও ছাড়ছে না। সেই পেছন থেকে ভেসে আসা এলিয়ে পড়া চুল, সেই ছুটে যাওয়ার প্রতিধ্বনি আর সেই চোখ, সবকিছু মিলে তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় শুরু করলো। ভীতগ্রস্ত মেয়েটি একবারও পেছনে ফিরে তাকালো না। যদি তাকাতো তবে দেখতে পেত এক ভয়ঙ্কর মানবের নজর তার উপর পড়ে আছে বাজ পাখির ন্যায়। মাঠের মাঝখানে সবাই তখনও থমকে দাঁড়িয়ে আছে। শেহবাজের হঠাৎ থমকে যাওয়ার কারণ বুঝে উঠতে পারল না কেউ, না কারো সাধ্য আছে তাকে প্রশ্ন করার। শাহবাজ মির্জা এখনো সেই কিশোরীর প্রস্থানের পানেই চেয়ে আছে। তার চারপাশে শত মানুষের ভিড়, তবুও তার চোখ স্থির হয়ে আটকে আছে এক অচেনা দৃশ্যে। মেয়েটি চোখের অগোচর হয়েছে অনেকক্ষণ, তবুও তার দৃষ্টি যেন মাটির উপর আঁকা সেই ছায়ার পথ ধরেই খুঁজে ফিরছে তাকে। অন্যদিকে মেয়েটি ছুটছে ঝড়ের বেগে, তার পা যেন নিচ থেকেই চলছে, থামতে চাইছে না। মনে হচ্ছে একবার থেমে গেলে ভয়ঙ্কর কিছু তাকে গ্রাস করে নিবে। তার বুক ধড়ফড় করছে, ঘামে ভিজে গেছে চিবুক কপাল। হঠাৎই পেছন থেকে কেউ ডেকে ওঠে, জবা। জবা থমকে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছেন তার মা আসিয়া। কড়া চোখে তাকিয়ে তিনি ধমকের সুরে বলে, তোরে না কইছিলাম ওই জমিদারের বিচার দেখতে যাওন লাগবো না, তুই তারপর কেন গেলি? জবা ভীতু চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আমি তো যাইতে চাই নাই, আব্বাই জোর করে নিয়ে গেছে। তোমার বিশ্বাস না হলে আব্বারে জিগায় দেখো। জবার কথায় আসিয়া আরো রেগে গিয়ে মেয়ের কান মুচড়ে ধরে বলে, মিথ্যা কথা বলা কবে ছাড়বি তুই? কিছু হইলেই বাপের নাম জুইরা দেশ। তোর সব মিথ্যা কথা। তোর মতো মাইয়াগো বিয়ে হইয়া গেছে, তারা সংসারও করতেছে, আর তুই দোষীপনা কইরা সময় পার করস। এই নে তুই কয়টা বিয়ে ভাঙছস, নিজেরে কইতে পারবি? জবা চমকে ওঠে, তার ঠোঁট কাঁপতে থাকে। নিজেকে সামলে সে বলে, আম্মা, আমি আবার কবে বিয়া ভাঙলাম? আসিয়া বিরক্ত হয়ে এক হাতে কাপড় ঠিক করতে করতে বলেন, তুই কি ভাবছিস তুই যা করবি তা আমরা কেউ জানবই না? এরকম আর কতদিন করবি জবা? মেয়ে হয়েছিস, বিয়ে তো করতেই হইব। এরকম করলে কেউ তোরে বিয়ে করবো না। মায়ের কথার প্রতি উত্তরে জবা বলে ওঠে, আম্মা, আমি বিয়া করতাম না, আমি সারা জীবন তুমগোর সাথে থাকবো। জবার বলা কথার পৃষ্ঠে তার ছোট্ট বোন জোনাকি সম্মুখে এসে বলে ওঠে, বুবু, বিয়ে করতে চাও না ভালো কথা, তোমার যে রূপ, আবার দেখো কেউ উঠাই লইয়া যায় না যেন। জোনাকির কথায় জবা ক্ষিপ্ত হয়ে মজার ছলে বলে, আমার কেউ উঠানোর সাহস পাইব না বুঝলি, উঠাইয়া তোরে নিয়ে যাইব, তাও কে জানোস? ওই যে মফিজ চাচা আছে না, যারে ফু দিলেই উইরা যায়, তার মতো একজন। কথাগুলো বলেই জবা খিলখিল করে হাসতে থাকে। জবার এহেন কথায় জোনাকি রেগে ভ্রু কুচকে বলে ওঠে, মফিজ চাচা না? তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার বিয়ে যেন কোনো ভয়ঙ্কর মানুষের লগে হয়, কথায় কথায় যে তলার উঠায় গর্দানে, ঠিক আমাদের জমিদারের মতো। জোনাকির এহেন কথায় মুহূর্তে জবার হাসি উবে গিয়ে সম্পূর্ণ আদলে পরিস্ফুটিত হয় ভয়ের এক অদ্ভুত রেখা। তার মস্তিষ্কে ভেসে ওঠে আজকের ঘটনার দৃশ্য। ভীতগ্রস্ত জবা নিজেকে সংবরণ করতে না পেরে সজোরে চপেটাঘাত করে জোনাকির গাল। জবার হঠাৎ এমন আচরণে অবাক হয়ে যান আসিয়া এবং জোনাকি। তাদের অবাকতার মাঝেই জবা বলে ওঠে, ওই জমিদারের কথা যেন তোর জবান থেকে আর না শুনি। বলেই সেখান থেকে দৌড়ে চলে যায়। জবার এহেন কথায় আচরণে গালে হাত দিয়ে জোনাকি কান্না করতে করতেই তাকিয়ে থাকে জবার পানে। কালো নীলাভ আকাশের নিচে
বিশাল জমিদার মহল আলোর স্রোতে উদ্ভাসিত। দূর থেকে শোনা যায় ঘোড়ার খুরের অনবরত শব্দ, যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। চারপাশের বাতাস যেন থমকে দাঁড়িয়েছে, প্রতিটি ধূলিকণা অপেক্ষা করছে কারো আগমনের। মুহূর্তেই এক কালো ঘোড়া ধূমকেতুর মতো মহলের সামনে এসে থামে। তার পিঠে শাহবাজ মির্জা, এক অপ্রতিরোধ্য শক্তি আর গর্বের মূর্ত প্রতীক। ঘোড়ার তেজস্বী চলার ধাক্কায় মাটি থেকে ধুলো উড়ে যায়, আর সেই ধুলোর মেঘের মধ্যে উদ্ভাসিত হয় শাহবাজের রূপ। তার কালো কুর্তা বাতাসে সামান্য উঠছে, তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন অন্ধকারকে বিদীর্ণ করে। হাতের দৃঢ় লাগামে এক অব্যক্ত শক্তির প্রকাশ। সে ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে পদচারণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। মহলের চারপাশের নীরবতা তার প্রতি এক অদৃশ্য শ্রদ্ধা জানিয়ে স্তব্ধ। হঠাৎই প্রত্যেকের নেত্রে আজ শাহবাজ মির্জাকে অন্যান্য দিনের তুলনায় অদ্ভুত লাগছে। তার তেজস্ক্রিয় রূপে আজ এক গভীর চিন্তার রেখা দেখা মিলছে। তার ভয়ঙ্কর রূপে আজ কেমন শীতলতা অনুভব হচ্ছে। মহলের প্রতিটি দাসদাসী স্থির হয়ে তাদের গোপন নজরে পরিলক্ষিত করছে শাহবাজ মির্জার শান্ত রূপ। তাদের সাথে রুকাইয়াও দূর থেকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে তার শীতল রূপের কারণ। হঠাৎই রুকাইয়ার বক্ষপিঞ্জরটা কেমন মুচড়ে উঠল কোনো কারণ ছাড়া। নিজেকে সংযত করতে না পেরে সে পা বাড়ালো শাহবাজের পেছন পেছন। দুকদম যেতেই এক বলিষ্ঠ হাত পেছন থেকে রুকাইয়ার হাত টেনে ধরে নিয়ে যায় সকলের অগোচরে। আকস্মিক এহেন ঘটনায় রুকাইয়া ভয় পেয়ে নিজেকে ধাতস্থ করে মুখ তুলে চাইতেই নজরে পড়ে জুনায়েদকে। সে তৎক্ষণাৎ জুনায়েদের পানে চেয়ে বলে ওঠে, ভাইজান, এভাবে স্পর্শ করার অধিকার আপনার নেই। আর তাছাড়া এভাবে আমাকে নিয়ে এসেছেন কেন? কথাগুলো বলে জুনায়েদের রক্তিম বর্ণ হয়ে থাকা নজর পড়তে রুকাইয়া ভয়ে সিটিয়ে যায়। তখনই জুনায়েদ রাগান্বিত কণ্ঠে বলে, রুকাইয়া, ভাইজান তোমাকে বারবার বলেছেন তার থেকে দূরে থাকতে, অথচ তুমি আবারও তার পেছনে পেছনে যাচ্ছিলে। যদি ভাইজান ক্রোধের বশে কিছু করে ফেলে তখন কি হবে বুঝতে পারছো তুমি? জুনায়েদের এহেন কথায় রুকাইয়া নিজের হাত ঝাপটা মেরে জুনায়েদের হাতের অন্তরাল হতে ছুটে বলে ওঠে, মহব্বত যখন করতে পেরেছি তখন তার দেওয়া সকল আঘাত না হয় সহ্য করে নিব। রুকাইয়া, বেহায়া হইও না। তাকে পেতে যদি বেহাইয়া হতে হয় তখন না হয় একটু হলাম। কথাগুলো বলেই রুকাইয়া পেছনে ফিরে চলে যেতে উদ্যত হতেই জুনায়েদ তার বলিষ্ঠ হাত দ্বারা রুকাইয়ার কোমল হাত মুচড়ে পেছনে নিতে ব্যথায় কুকড়ে ওঠে সে। তখনই জুনায়েদ তাকে নিজের সন্নিকটে টেনে কর্ণ বরাবর মুখ নিয়ে বলে ওঠে, তবে ঠিক আছে, তোমার বেহায়াপনায় না হয় আজ থেকে আমিও সামিল হলাম। কথাগুলো বলেই রুকাইয়া হাত ছেড়ে দিয়ে জুনায়েদ এক মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে অন্য প্রান্তে। পেছনে রেখে যায় আশ্চর্যজনিত অবাক নয়নে তাকিয়ে থাকা একজোড়া প্রশ্নবিদ্ধ নয়নকে। অন্যদিকে শাহবাজ নিজ কক্ষে প্রবেশ করার পর থেকে এক অস্থিরতা তাকে জড়িয়ে ধরে, যেন এক অদৃশ্য শক্তি তার মনে ঢুকে তাকে বারবার তাড়া করছে। কেন জানি না, ওই ডাগর ডাগর নয়নের অন্তরালে লুকিয়ে থাকা মুখখানা দেখার প্রবল ইচ্ছে জাগছে তার। নিজ আরাম কেদারায় বসে যখনই নেত্রযুগল বন্ধ করতে যায় তখনই পরিস্ফুটিত হয় সেই ভীতিকর নয়নজোড়া। কি আছে সেখানে? কেন ওই নয়নজোড়া তাকে এত কৌতূহলী করে তুলছে? শাহবাজ তো কোনোদিন কারোর প্রতি আকর্ষিত হয়নি, তবে কেন এভাবে মনে এক অজানা দোলা লাগছে? এসব প্রশ্ন তার অন্তরটাকে এক বিন্দুও শান্তি দিতে পারছে না। এক সময় অস্থিরতায় শাহবাজ ধীর পায়ে উঠে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। ফের ফরাস্ত করে মাথা উঁচু করে, যেন নিজেকে দৃঢ় মনে করার চেষ্টা করছে, এবং গম্ভীর কণ্ঠে নিজেকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি শাহবাজ মির্জা, এই মির্জানগরের অধিপতি। কোনো তুচ্ছ নারীর চিন্তা নিশ্চয়ই তোমার জন্য শোভনীয় নয়। কথাগুলো বলে সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। তারপর পালঙ্কে ফিরে শুয়ে পড়ে, যেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হতে চায়। চারটি জীবন ছাড় সূত্রে গাথা, একদিকে দুটি প্রাণ না পাওয়ার যন্ত্রণায় কাতর, অন্যদিকে দুটি প্রাণ যার এক প্রান্তে রয়েছে শক্তি, ক্ষমতা ও হিংস্রতা, আর অপর প্রান্তে রয়েছে জবা,
ফুলের ন্যায় নরম ও ভঙ্গুর, একটি অনাবিল সৌন্দর্য যা কোনো কিছুর আঘাতে মুহূর্তেই ভেঙে যেতে পারে। কি হবে তাদের ভবিতব্য? হবে কি 4টি প্রাণ 2টি সূত্রে গাঁথা? হবে কি তাদের প্রেমের প্রারম্ভ? যদি হয়, তবে সেই প্রেমের পরিণতি কি হবে? সেই প্রেম কি সত্যিকার পূর্ণতা পাবে, নাকি শুধুই এক অভিশাপের আকারে আবির্ভূত হবে? সেটাই এখন দেখার অপেক্ষা। রাত্রির ম্লান অন্ধকার বিদায় জানিয়ে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ মহল জুড়ে। শাহবাজ তার অভ্যাস অনুযায়ী ফজরের সালাত আদায় করে মহলের বাগানে হেঁটে বেড়াচ্ছে। সকালের স্নিগ্ধতা আর বাগানের সৌরভ তাকে কিছুটা প্রশান্তি দেয়। তবে হঠাৎই মহলের দরজা দিয়ে একজন প্রহরী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসে। প্রহরীর অবস্থা দেখে শাহবাজের কপালে ভাঁজ পড়ে। মাথা নত করে প্রহরী ভয়ে বলে ওঠে, জয় হোক জমিদার হুজুরের। শাহবাজ ভ্রুকুটি করে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করে। কি হয়েছে? প্রহরী মাথা নত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হুজুর, কয়েকজন কাঠুরে এসেছে। তাদের দেখে খুব আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে। তারা আপনার সাথে কথা বলতে চান। প্রহরীর কথায় শাহবাজ বিলম্ব না করে বাগান ছেড়ে মহল হতে বেরিয়ে আসে। মহলের সামনের উঠোনে কাঠুরেরা দাঁড়িয়ে আছে, তাদের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। শাহবাজ তাদের সামনে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কেন এসেছেন? তার প্রশ্ন শুনে কাঠুরেরা আরো সংকুচিত হয়ে যায়। তাদের মধ্যে একজন মাথা নিচু করেই ভয়ে ভয়ে বলে, জয় হোক জমিদার হুজুরের। হুজুর, আমরা আজ সকালে কাঠ কাটতে গিয়েছিলাম। সেখানে একটা মাইয়ার জামা কাপড় ছাড়া ছিন্ন ভিন্ন লাশ পাইছি। মনে হয় লাশটা 2-1 দিন আগের। এহেন কথায় শাহবাজের চোখে চিন্তার রেখা গভীর হয়। সে অস্থির মনেই ফিসফিস করে বলে ওঠে, আবার সেই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিশ্চিন্তার ইতি টেনে সে কাঠুরিদের উদ্দেশ্যে বলে, আপনারা ভয় পাবেন না। আপনারা এখন যার যার বাড়িতে ফিরে যান, আমি বিষয়টা দেখছি। কথা শেষ করে শাহবাজ দ্রুত মহলের দিকে পা বাড়ায়। চলতে চলতে সে প্রহরীকে নির্দেশ দেয়, সকল সভাসদদের দরবারে আমন্ত্রণ জানাও। দরবারে গম্ভীর চিত্তে বসে আছে শাহবাজ। ভয়ে সকলে নতজানু হয়ে রয়েছে তার সম্মুখে। শাহবাজ নিজের ক্রোধান্বিত কণ্ঠে চৌকিদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমরা এখনো এই হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারোনি? শাহবাজের প্রশ্নে তাদের মধ্যে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, হুজুর, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সূত্রপাতই খুঁজে পাইনি। এহেন কথায় শাহবাজ হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। যে কোনো মূল্যে ওই হত্যাকারীকে আমার চাই। আমিও দেখতে চাই কার কলিজায় এত সাহস যে এই শেহবাজ মির্জার রাজ্যে এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। সবার আলোচনার সমাপ্তি ঘোষণা করে শাহবাজ তার পালিত ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে অপরাধ সংগঠিত হওয়া স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে ছিল চৌকিদার, উদ্দেশ্য সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা। শাহবাজ ও তার সঙ্গীরা যখন সেখানে পৌঁছায়, লাশের দৃশ্য দেখে সবাই শিউরে ওঠে। মুহূর্তের মধ্যেই পরিবেশটা ভারী হয়ে যায়। কেউ নিজেদের বমি থামাতে পারছে না। সবাই যেন আতঙ্কিত, শিহরিত। শাহবাজ নিজের শরীরের শলখানা দিয়ে মেয়েটার দেহটা মুড়িয়ে দেয়। সব বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সকলে এক নজর শাহবাজকে দেখে নিজেদের ধাতস্থ করে ভয়ে ভয়ে এগিয়ে যায় সবকিছু পর্যবেক্ষণ করতে। আকস্মিকভাবে অম্বর জুড়ে ছেয়ে যায় কালো মেঘেরা, যেন পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। অম্বরের এহেন হালাত দেখে একজন চৌকিদার শাহবাজের সম্মুখে এসে নতজানু হয়ে বলে ওঠে, হুজুর, আকাশের অবস্থা ভালো নয়। আমরা কি মহলে যাওয়ার জন্য প্রস্তুত হব? চৌকিদারের কথায় শাহবাজ সম্মতি জানাতেই সকলে রওনা হয় সে স্থান ত্যাগ করতে। খানিকক্ষণ পার হতেই তীব্র বর্ষণের আবির্ভাব ঘটে ধরণী জুড়ে। তীব্র বর্ষণের ফলে শাহবাজের ঘোড়াটি সামনে এগোতেই পারছে না কোনো মতে। ফলশ্রুতিতে কিছু প্রহরী সহিত তাকে অবস্থান নিতে হয় বড় এক বটবৃক্ষের নিচে। সেখানে দাঁড়িয়ে নিজ শরীরে পড়া বর্ষণের পানির বিন্দুকণা মুছতে ব্যস্ত সে। তখনই হঠাৎ কর্ণে ভেসে আসে নুপুরের ঝুনঝুন শব্দ। এই তীব্র বর্ষণে কারো নুপুরের শব্দ শুনে ভ্রু কুঁচকে আসে শাহবাজের। সেই শব্দ অনুসরণ করে পা বাড়াতে প্রহরীরাও তার সঙ্গ দিতে উদ্যত হতে তাদের থামিয়ে
শাহবাজ একাই পদচারণ ফেলে শব্দের অনুসন্ধানে। কিছু দূর যেতেই নজরে পরিলক্ষিত হয় গাছের নিচে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে আম কুড়োচ্ছে। তাদের মধ্যেই একজন ছেলে আম গাছের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর হাতের বামে একটা আম। শাহবাজও ছেলেটার নজর তাক করে সেদিকটাই তাকাতেই দেখতে পায় নুপুর পরা একজোড়া পা, যা ক্রমাগত নাড়ানোর ফলে উৎপত্তি হচ্ছে ঝুনঝুন শব্দের। কৌতূহলী হয়ে পায়ের মালকিনের দিকে তাকাতেই ফাতার ফাঁক দিয়ে নয়নে প্রস্ফুটিত হয় একজোড়া হাস্যরত নয়ন। মুহূর্তেই ধক করে উঠে শাহবাজের বক্ষপিঞ্জ। এই তো সেই আঁখি যুগল যা ঘুমোতে দেয়নি তাকে। কিন্তু আজ যে কোনো ভয়ের লেশমাত্র পরিলক্ষিত হচ্ছে না, শুধু পরিলক্ষিত হচ্ছে চঞ্চলতা, যে তার চঞ্চল স্বভাবেই বলে ওঠে, দাঁড়া দিচ্ছি। হায় কি মিষ্টি কণ্ঠস্বর! শাহবাজের সব চিন্তা থমকে গেল। মস্তিষ্ক আর মন বলে উঠল রমণীটিকে যে কোনো মূল্যেই দেখতে হবে তার। নিশ্চিন্তার মাঝে একজন হিংস্র মানুষ পদচারণ ফেলে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য বদলে দিবে তার ভাগ্য। সে কিছু দূর এগোতেই গাছ থেকে লাফিয়ে পড়ে রমণীটি, যে হাস্যরত মুখে আম কুড়োতে থাকে সকলের সাথে। মুহূর্তেই বর্ষণের পানিতেই সিক্ত হয়ে যায় তার সম্পূর্ণ কায়া। এতে যেন তার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। সে মগ্ন নিজ কর্মে। হঠাৎই তার মুখখানা শাহবাজের দিকে ঘুরে যেতেই শাহবাজের দৃষ্টি আটকে যায় তার ডাগর হরিণী চাহনিতে। সে মায়াময় চোখের ভেতরে যেন লুকিয়ে আছে এক পৃথিবী। তার চঞ্চল চোখের ভাষা শাহবাজের মনে গভীর দোলা তোলে। তার চোখ নিবিড়ভাবে আবদ্ধ হয় রমণীটির পানে। দম বন্ধ হয়ে আসে শাহবাজের, বুক কেঁপে ওঠে তার। তার মনে হতে থাকে সেই সচক্ষে একখানা চন্দ্রের টুকরোকে দেখছে। তবে এই চন্দ্র নিষ্কলঙ্ক, কলঙ্কে যে তাকে স্পর্শ করতে পারেনি বিন্দু পরিমাণও। শাহবাজ এগিয়ে যায় তাকে আরো নিকট থেকে দেখার উদ্দেশ্যে। হঠাৎই মেয়েটি ঘুরে তাকাতেই শাহবাজকে নিজ সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে দম বন্ধ করে নেত্রযুগল বড় বড় করে তাকিয়ে থাকে তার পানে। হঠাৎ করে তার মস্তিষ্ক ভেসে আসে শাহবাজের সেই ভয়ঙ্কর রূপ। ফলশ্রুতিতে সে চঞ্চলা নয় পরিবর্তিত হয়, পরিস্ফুটিত হলো ভীতিকর নয়ন। কুচকে এলো শাহবাজে। মেয়েটি তাকে কেন ভয় পাচ্ছে? নিজ মনে কথাটা ভেবে তার গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, শোন কন্যা, কোনো পুরুষ কখনো, শোনো কন্যা, কখনো পুরুষ কখনো কোনো নারীর সখা হতে পারে না। দ্বিতীয়বার যেন তোমার কোনো পুরুষের সহিত না দেখি। শাহবাজের কথার মাঝে একজন মেয়ে দৌড়ে এসে বলে, জবা, তাড়াতাড়ি আয়, তোর মা লাঠি হাতে এদিকেই আসতেছে তোরে খুঁজতে। জবা নিজেকে ধাতস্থ করে ভয়কে ভুলে সেখান থেকে তার নপুরের ঝংকার তুলে ছুটে পালিয়ে যায় শাহবাজের দিকে তাকাতে তাকাতে। শাহবাজ পলকহীনভাবে চেয়ে থাকে জবার পানে। মুহূর্তে এসে তার ভারী গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, ফুল, জবা ফুল, তুমি বর্ষতে রঞ্জিত এক রক্ত জবা। শাহবাজ পলকহীন দৃষ্টিতে জবার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ভেসে উঠে সেই মুখ হাস্যরত, অথচ তাতে অদ্ভুত এক ভীতির আভাস, যেন একটু করে নিষ্পাপ চন্দ্রলোকে রক্ত জবার রক্তিম দাহ। ভেজা শরীরের ভারটুকু ভুলে শাহবাজ নিজেকে খুঁজতে থাকে সেই ছায়ার গভীরে। আনমনা শাহবাজ পা বাড়ায় মহলের উদ্দেশ্যে। প্রহরীদের কেউ কেউ তাকে ঘোড়ায় ওঠার প্রস্তাব দেয়, কিন্তু শাহবাজ যেন বধির হয়ে গেছে। রাজকীয় অহংকারের আভাসটুকুও মিলিয়ে গিয়ে সে মহলের দিকে নির্লিপ্ত পদক্ষেপে হাঁটতে থাকে। ভিজে কুর্তি থেকে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে জলের বিন্দু, যার ফলে যা ফেলে যায় সে তার চলার পথে। সে আনমনে প্রশ্ন করে উঠে, কে সে, কোথায় থাকে? শাহবাজের প্রশ্নে একজন প্রহরীর কর্ণে প্রতিধ্বনি হওয়ার সাথে সাথেই বলে ওঠে, হুজুর, সে রহিম মিয়ার বড় কন্যা। মহলে পৌঁছাতেই তার উপস্থিতি সবাইকে হতচকিত করে। দাসদাসীরা ফিসফিসিয়ে আলোচনা করতে থাকে, কিন্তু শাহবাজ তাদের কথার কোনো প্রতিক্রিয়া দেয় না। নিজের কক্ষে গিয়ে সে একদণ্ডে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বারান্দায় গিয়ে চোখ তুলে তাকায় আকাশের দিকে। রাতের অন্ধকারে মেঘমুক্ত চাঁদের আলোয় ভেসে ওঠে জবার মুখ। শাহবাজ বুঝতে পারে না কেন ২৬ বছরের নিরেট হৃদয় আজ ওই ক্ষুদ্র এক কিশোরীর জন্য ভারাক্রান্ত। তার দৃষ্টি বারবার সেই চাঁদের দিকে নিবদ্ধ হয়, যেন সেখানে ফুটে উঠেছে জবার অভয়। হাত বাড়ায়, কিন্তু সেই চাঁদ
ছোঁয়া তার সাধ্যের বাইরে। তবুও সে তাকিয়ে থাকে, অপলক চেয়ে থাকে তার স্বপ্নের সেই রক্তজবা চাঁদের দিকে। এই অনুভূতিতে তার অন্তরে প্রথমবারের মতো স্পর্শ করে এক অজানা ব্যথা, যা তাকে অসহায় করে তোলে, আবার মনোমুগ্ধ। শেহবাজ সারা রাত নির্ঘুম কাটায়। ঘুম যেন তার কাছে একটি অপরিচিত শব্দ। রাত ধীরে ধীরে গভীর থেকে গভীরতম হয়। বারান্দার আরাম কেদারায় বসে শেহবাজ চুপচাপ দেখছে প্রকৃতির মায়াবী পরিবর্তন। হঠাৎই সে উঠে দাঁড়ায়, ভারী পায়ে নিজের কক্ষে প্রবেশ করে। দর্পণের সামনে এসে থেমে যায়, নিজের রক্তিম চোখের প্রতিফলনে তাকিয়ে। গভীর ক্লান্তি তার দৃষ্টি ছুঁয়ে গেলেও মুখে এক অদ্ভুত হাসি খেলে যায়। মুহূর্তেই সে হাসি উচ্চস্বরে ফেটে পড়ে। দর্পণের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শেহবাজ বলে ওঠে, কন্যা, তুমি মির্জানগরের জমিদারের চোখের ঘুম কেড়ে নিয়েছ। এর ফল তো তোমায় পেতেই হবে। বিশ্বাস করো, যদি সালাদ শেষে মোনাজাতে তোমার মুখের প্রতিচ্ছবি আমার মস্তিষ্কে বিন্দুমাত্র হানা দেয়, তবে তুমি ময় জবা ফুল রঙিন হবে আমার আয়ত্তে। কথাগুলো বলেই শেহবাজ তাহাজ্জুদের সালাত শেষে চোখ বন্ধ করে ভাবতে থাকে। ফের ধীরতায় পা বাড়ায় মহলের বাহিরে। সেখানে গিয়ে প্রহরীদের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্দেশ দিল, রহিম মিয়াকে খবর দাও জরুরি ভিত্তিতে। এই গভীর রজনীতে এমন নির্দেশে প্রহরীরা অবাক হলেও আদেশ অমান্য করার দুঃসাহস করল না। তারা ছুটে গেল রহিম মিয়ার বাড়ি। দরজায় প্রবল কড়া নাড়ার শব্দে ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল। কে এই মধ্যরাতে? দরজার ওপাশ থেকে রহিম মিয়ার কণ্ঠ শোনা গেল। দরজা খুলতেই প্রহরীর কাঠিন্য মাখা চেহারা দেখে রহিম মিয়া আর তার পরিবার মুহূর্তেই আতঙ্কে জমে গেল। প্রহরী তার কর্তব্যবোধের কঠোরতায় বলল, জমিদার হুজুর আপনাকে ডেকেছেন এখনই। রহিম মিয়া স্তম্ভিত হয়ে গেল। তার স্ত্রী আসিয়া ও কন্যা জবা ও জোনাকি তড়িঘড়ি করে তার চারপাশে ভিড়ে এলো। জবা কাঁপা কাঁপা কণ্ঠেই জিজ্ঞেস করলো, আব্বা কি হয়েছে? এত রাতে জমিদার আপনারে যাইতে কইল কেন? রহিম মিয়া নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। তিনি নিজেও কিছুই বুঝতে পারছেন না। তিনি তো এমন কোনো অন্যায় করেননি যার বিনিময়ে জমিদার তাকে এই সময় ডাকবেন। আর তাছাড়া জমিদার শেহবাজ মির্জা তো ন্যায়ের মূর্তি। তিনি অন্যায়কারীর জন্য মৃত্যুদূত, কিন্তু নির্দোষগত কখনোই শাস্তি দেন না। ঠিক সেদিন যেমন চোরটির হাত কাটার পর তার পরিবার যেন বিনা কষ্টে জীবন পার করে দিতে পারে, সেই ব্যবস্থাও স্বয়ং জমিদার শেহবাজ মির্জাই করেছেন। তবে আজ হঠাৎ এই সময় তাকে ডাকার কারণ বুঝে উঠতে পারছেন না রহিম মিয়া। শেহবাজ মির্জা যতই ন্যায়পরায়ণ হোক না কেন, তার সম্মুখে রহিম মিয়ার মতো সাধারণ প্রজার দাঁড়াতে বুক কাঁপাটা নিশ্চয়ই অহেতুক কিছু নয়। রহিম মিয়ার ভাবনার মাঝেই জবা কান্না করে রহিম মিয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, আব্বা, আমি আপনারা যাইতে দিব না। ওই জমিদার একদমই ভালো না আব্বা, আমার ভয় লাগতেছে। জবার কথায় রহিম মিয়া নিজেকে সামলে জবাকে নিজ বুকের থেকে উঠিয়ে বলে উঠে, মা, তুমি কাইন্দো না। জমিদার মশাই নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে ডাকছে, আর আমি তো কোনো অন্যায় করি নাই, তাই তিনি আমারে কোনো শাস্তিও দিব না। চিন্তা কইরো না তোমরা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুম। কথাগুলো বলে রহিম মিয়া প্রস্থান করে মহলের উদ্দেশ্যে। দরবারে গিয়ে ভীত রহিম মিয়া মাথা নত করে দাঁড়িয়ে থাকে জমিদারের আগমনের। তখনই শেহবাজ তার সম্মুখে এসে দাঁড়ায়। দাঁড়াতেই রহিম মিয়া সালাম জানিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, হুজুর, এত রাইতে আমারে ডাকার কারণ? শেহবাজ রহিম মিয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তার কণ্ঠ বজ্রের মতো ধ্বনি তুলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। সরাসরি বলছি, আমি আপনার বড় মেয়ে জবাকে বিবাহ করতে চাই। শেহবাজের জবান হতে এহেন কথা শোনার সঙ্গে সঙ্গে রহিম মিয়ার বুকের ভেতরটা ধুক করে উঠল। তার শরীর ঠান্ডা ঘামে ভিজে উঠল, হাত পা আরো বেশি কাঁপতে লাগলো। সে তৎক্ষণাৎ ভীত গলায় মিনতি করল, হুজুর, আপনি জমিদার, আমরা তুচ্ছ প্রজা। আমার মাইয়া আপনার যোগ্য নয়, আর আমগো মতো সাধারণ মানুষের সঙ্গে জমিদারের এমন সম্পর্ক মানায় না। রহিম মিয়ার কথার প্রতি উত্তরে শেহবাজ তাকে কটাক্ষ করে বলল, আমি যোগ্যতা অযোগ্যতার বিচার করতে বসিনি, আমি শুধু আমার সিদ্ধান্ত জানাচ্ছি। রহিম মিয়ার মনে হাজারো চিন্তা। সে কিছুই বুঝতে পারছে না বলবে। সে বুঝতে পারছে না জবা কি করে শেহবাজ মির্জার মতো একজন মানুষের নজরে আসলো। সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সে ভাবতে লাগলো,
তার কোমল হৃদয়ের মেয়েটাকে কি করে এমন এক মানুষের হাতে তুলে দিবে, যার মনে কোনো দয়া মায়াই নেই, যে শুধু জানে অপরাধীকে শাস্তি দিতে। যদি কোনোদিন তার মেয়ে কোনো অন্যায় করে ফেলে, তখন তার পরিণাম কি হবে? না না, সে তার মেয়েকে জেনে শুনে জমের দরবারে ঠেলে দিতে পারবে না। এতে যা হওয়ার হোক। কথাগুলো ভেবেই সে ভয়ে ভয়ে বলে ওঠে, হুজুর, আমারে মাফ কইরা দিন। আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করছি। এখন চাইলেও কিছু করতে পারুম না। রহিম মিয়ার এহেন উত্তরে শাহবাজ ক্ষিপ্ত হয়ে বলে ওঠে। আমাকে না বলার পূর্বে আপনার রুহ কাঁপলো না? শাহবাজের প্রশ্নে রহিম মিয়া ভীতু হয়ে শুকনো ঢোক গিলে বলে, হুজুর, আপনি নির্দোষে শাস্তি দেন না। আর আমি কোনো অপরাধ করি নাই, তাই ভয়ও পাই নাই। রহিম মিয়ার প্রতি উত্তরে শাহবাজ উচ্চস্বরে হেসে উঠে বলে, আপনি করেননি, কিন্তু আপনার কন্যা অনেক বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। তাই সেই দুঃসাহসিকতার শাস্তি না হয় কন্যার বদলে তার পিতাই পাক। আমার চঞ্চল মাইয়া কি এমন অপরাধ কইরা ফেললো, যার কারণে জমিদার হুজুর তারে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলছে? সে কি চাইছে আমার মেয়েরে বিয়ে কইরা তার অপরাধের শাস্তি দিব ধুইকা ধুইকা মারতে? কথাগুলোই নিজ মনে চিন্তা করে রহিম মিয়া সিদ্ধান্ত নেয়, আর যাই হোক, সে তার মেয়ের বিয়ে কোনো মতেই জমিদার শাহবাজ মির্জার সাথে হতে দিবে না। তার ভাবনার মধ্যেই প্রহরীর আগমন ঘটল। শাহবাজ প্রহরীকে নির্দেশ দিয়ে বলে, ওনাকে কারাগারে বন্দি করো। ওনার না যখন হ্যাতে পরিণত হবে, তখন তাকে আমার সম্মুখে নিয়ে আসবে। প্রহরীরা শাহবাজের নির্দেশ মোতাবেক রহিম মিয়াকে নিয়ে যায় কারাগারে বন্দি করার জন্য। এমন মুহূর্তে রহিম মিয়া বারবার রবের দরবারে ফরিয়াদ জানান। আর যাই হোক, তার কন্যা জবা যেন তার খোঁজ করতে জমিদার মহলে না আসে। সারা রাত অস্থিরতায় পার করে আসিয়া বেগম ও তার দুই কন্যা জবা ও জোনাকি। গভীর রাত পেরিয়ে দিনের সূচনা ঘটেছে অনেক আগে, কিন্তু রহিম মিয়ার ফেরার কোনো নাম নেই। তারা চিন্তিত হয়ে যায়, কি করবে তা কোনো মতেই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। জবা ক্ষণে ক্ষণে দৌড়ে তাদের বাড়ি থেকে কিছু দূরে থাকা আম গাছটার নিকট গিয়ে পথের পানে চেয়ে থাকে, এই বুঝি তার পিতা আসছে ভেবে। কিন্তু হায়, বাবার তো আসার কোনো নাম গন্ধ যে নাই। এভাবে প্রতিবার বাবার আগমনের পানে চেয়ে থেকে দুঃখ ভারাক্রান্ত মনে চলে আসে নিজ বাড়িতে। সময় ফুরাচ্ছে, সকাল থেকে দুপুর গড়িয়েছে, এখন বিকেল প্রায় ছুঁই ছুঁই। ছটফটা জবা নিজের অস্থিরতা আর দমিয়ে রাখতে না পেরে ছুটে বাড়ির বাহিরে চলে আসে। আসিয়া বেগমও জবার পেছন পেছন এসে ডেকে বলে ওঠে, জবা, কই যাস? ঘরে আয় কইতাছি। মায়ের কথায় জবা নিজ কোমরে আঁচল গুজে দৌড়াতে দৌড়াতে বলে ওঠে, আম্মা, তুমি চিন্তা করো না, আমি আব্বার খোঁজ লইতে যাইতেছি। মেয়ের এহেন কথায় আসিয়া বেগম ঘাবড়ে গিয়ে বলে ওঠে, ওনার কাছ থেকে আমি আমার আব্বারে লয়ে আসবো। তর্ক বিতর্কের মধ্যে প্রহরীরা জবাকে ধাক্কা দিয়ে দূরে সরাতে জবা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এ সকল ঘটনা রুকাইয়া তার ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখে। সেখানে এসে জবাকে মাটি থেকে তুলে বলে ওঠে, দেখো মি, এভাবে আর নিজের অপমান বাড়িও না। তুমি ফিরে যাও বাড়িতে, কারণ জমিদার কোনো মেয়ের সাথে কথা বলে না। যদি কিছু বলার থাকে তবে আমাকে বলো, আমি কারোর মাধ্যমে জমিদারের কাছে পৌঁছে দিব। রুকাইয়ার কথায় জবা মুখ উল্টে কান্না করে কিছু বলতে যাবে, তখনই সেখানে শব্দ তুলে আগমন ঘটে জমিদার শাহবাজ মির্জার। তাকে দেখার সাথে সাথে জবা তার সামনে এসে হাঁটু কেড়ে বসে বলে ওঠে, জমিদার সাহেব, আমার আব্বা কই? ওনারে সাইডে দেন আপনি। হঠাৎই পরিচিত সেই কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় শাহবাজ। বুকের ভেতরটা কেমন অস্থিরতায় ঘিরে ধরেছে। প্রতিবার কেন এই মেয়ের সামান্য উপস্থিতি তাকে এভাবে বশ করে ফেলে, তা তার বোধগম্য হয় না। নিজের মনকে নিয়ন্ত্রণ করে জবার পানে তাকাতেই তার চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। সে গম্ভীর কণ্ঠে জবাকে বলে ওঠে, কন্যা দাঁড়াও। শাহবাজের এহেন গম্ভীর কণ্ঠ শুনে রুকাইয়া ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো মেয়েটাকে কিছু করবে শাহবাজ, তাই সে জবার হয়ে সাফাই গাওয়ার উদ্দেশ্যে উদ্যত হতেই শাহবাজ কঠোর চোখ তাক করে তার পানে চায়। শাহবাজের এহেন কঠোর রূপ দেখে রুকাইয়া কোনো কথা না বাড়িয়ে চলে যায় মহলের ভেতর। তখনই জবা ভয়ে ভয়ে নতজানু হয়ে উঠে দাঁড়াতেই শাহবাজ বলে ওঠে, শরীরে এভাবে ধুলোতে মাখামাখি হয়েছে কেন? শাহবাজের প্রশ্নে জবা ঠায় দাঁড়িয়ে রয়। তখনই একজন প্রহরী ভয়ে ভয়ে
নম্র সুরে বলে, হুজুর, মেয়েটাকে অনেকবার যেতে বলেছি কিন্তু যায়নি, তাই ও মেয়েটিকে ধাক্কা দিয়ে বের করতেই পড়ে যায় মাটিতে। প্রহরীর কথা শেষ হওয়ার সাথে সাথে সজোরে এক চর বসায় শেহবাজ প্রহরীটির গালে। সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে মাটিতে অবচেতন হয়ে পড়ে যায় সে। এহেন দৃশ্য দেখে জবা ভয়ে দুকদম পিছিয়ে যায়, নিজের পরিহিত শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে পড়ে। তখনই শেহবাজ নিজ গুরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে। এসো আমার সাথে। জবা শেহবাজের কথা শোনার পরও ঠায় দাঁড়িয়ে রয়। তখনই শেহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি একই কথা দুবার বলতে পছন্দ করি না। শেহবাজের এহেন হুমকি স্বরূপ কথা শুনে জবা কাপা কাপা পা ফেলে শেহবাজের পেছন পেছন যায়। শেহবাজ নিজের বাগানে বিছানো আরাম কেদারায় বসতেই জবা বলে ওঠে। জমিদার সাহেব, আমার আব্বা কই? জবার প্রশ্নে শেহবাজ বলে ওঠে। তোমার আব্বা আমার কথা মানতে নারাজ, তাই তাকে বন্দি করেছি। শেহবাজের এরূপ ভীতিকর কথায় জবা ভয় পেয়ে ফের তার সম্মুখে বসে হাত জোর করে বলে ওঠে। আপনি আমার আব্বারে ছাইড়া দেন দয়া করে। আব্বারে ছাড়া আমরা থাকতে পারবো না, দয়া করে ছাইড়া দেন আব্বারে জমিদার সাহেব। জবার এরূপ অনুরোধে শেহবাজ দু আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে বলে। ছাড়তে পারি যদি তুমি আমায় বিয়ে করতে রাজি হও। আকস্মিক শেহবাজের মুখ থেকে এহেন কথা শুনে জবা অবাক হয়ে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। সে বুঝতে পারছে না জমিদার শেহবাজ মির্জা তাকে যে কথাটা বলল তা সে সঠিক শুনেছে কিনা। সে স্তব্ধ হয়ে বসে রয়। তার নিশ্চপতার মাঝে শেহবাজ বলে ওঠে। কন্যা, যা করতে বলেছি তুমি কি তাতে রাজি? জবার ধ্যান ভাঙিয়ে সে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে। আমি আপনার বিয়ে করব না, আপনি ভালো না, আপনি আমার আব্বারে ছেড়ে দেন। জবার কথায় শেহবাজ ক্ষিপ্ত হয়ে তড়িৎ বেগে জবার একদম নিকটে এসে নিজের দীর্ঘ দেহটাকে ঝুঁকিয়ে বলে ওঠে। তবে ঠিক আছে, তোমার আব্বাকেও কোনোদিন ছাড়বো না। তুমি এখান থেকে যেতে পারো। ইস, কারাগারে নিশ্চয়ই রহিম মিয়ার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, তার কন্যা যে তার কোনো উপকারে আসতে পারলো না। কথাগুলো বলেই শেহবাজ পা বাড়ায় মহলের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে। তখনই জবা কান্না করে বলে ওঠে। আমি করুম বিয়া আপনারে, আপনি আমার আব্বারে ছাইড়া দেন। জবার প্রত্যুত্তরে শেহবাজের মুখে ফুটে ওঠে এক কুটিল হাসির রেখা। সে তৎক্ষণাৎ জবার দিকে ঘুরে প্রহরীকে ডাক দিয়ে বলে ওঠে। যাও, রহিম মিয়াকে নিয়ে আসো। প্রহরী শেহবাজের হুকুম পাওয়ার সাথে সাথে রহিম মিয়াকে নিয়ে দাঁড় করায় শেহবাজের সম্মুখে। তখনই জবা নিজ বাবাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কান্না করে ওঠে। রহিম মিয়া হক্কচকিত হয়ে যান জবাকে নিজ সম্মুখে দেখে। তিনি ভয়ে ভয়ে বলে ওঠে। মা, তুই এই জায়গায় আইসোস কেন? রহিম মিয়ার প্রশ্নে জবা নির্জীব দাঁড়িয়ে থাকে। তখনই শেহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আপনার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি কাল সসম্মানে আপনার কন্যাকে আমার বেগম করে নিয়ে আসব। শেহবাজের গম্ভীরভাবে বলা কথায় রহিম মিয়া অবাক হয়ে তাকিয়ে রয় তার পানে। সেই নজরের ভাষা বুঝতে পেরে শেহবাজ বলে ওঠে। আপনার কন্যা স্বয়ং আমাকে বিবাহ করতে রাজি হয়েছে, নিশ্চয়ই এখন সবকিছু আপনার বোধগম্য হয়েছে। রহিম মিয়া জবার হাত ধরে নিঃশব্দ পায়ে গ্রাম্য মেঠো পথে হাঁটতে শুরু করেন। পথ দীর্ঘ হলেও তার মন চলছে এক অজানা ঝড়। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার বুকের চাপা কষ্ট যেন আরো ভারী হয়ে ওঠে। তার মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতার মাঝে ঘুরপাক খাচ্ছে অপার অসহায়তা। জবা বাবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বলতে সাহস পায় না। বাবার নীরবতা যেন তাকে আরো ভেঙে দেয়। অন্যদিকে শেহবাজ যখন মহলের প্রবেশদ্বারে পা রাখে, তখনই সামনে এসে দাঁড়ান আলিয়া বানু। তার মুখে অজস্র প্রশ্নের ছাপ। উদ্বিগ্ন স্বরে তিনি বলে ওঠেন। এসব আমি কি শুনছি শেহবাজ? শেহবাজ যেন এমন প্রশ্নের জন্য প্রস্তুতি ছিল। তার মুখে কোনো দ্বিধার ছাপ নেই। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়। যা শুনেছেন আম্মি যান, তাই সত্যি। মায়ের চোখে ক্ষোভের ঝিলিক। তিনি রাগে গর্জে ওঠেন। তুমি কি জানো না তোমার বিবাহ আমরা রুকাইয়ার সাথে ঠিক করেছি, তবু এমন সিদ্ধান্ত নিলে কেন? মায়ের এহেন প্রশ্নে শেহবাজ গুরু গম্ভীর হয়ে তীক্ষ্ণ স্বরে বলে। আম্মি জান, আমি কি কখনো রুকাইয়াকে বিবাহ করব বলেছি? আলিয়া বানু স্তব্ধ হয়ে যান। সত্যিই তো, শেহবাজ কখনোই রুকাইয়াকে বিবাহের কথা বলেনি। তার মুখে কোনো উত্তর নেই।
নিজের মনের ভেতর অগণিত প্রশ্ন উকি দিতে থাকে। আর তখনই শাহবাজ সম্মুখে এগিয়ে গিয়ে কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, আমি যেন আশা করছি আপনার আর কিছু বলার নাই। কাল তৈরি থাকবেন এই মির্জানগরের জমিদারের অর্ধাঙ্গিনীকে বরণ করার জন্য। শাহবাজ প্রস্থান করে। আলেয়া বানু থমকে দাঁড়িয়ে থাকেন। তার ঠোঁট কাঁপে, কিন্তু কিছুই বলতে পারে না। তবুও ফিসফিস করে নিজেকে বলেন, এখন আমি রুকাইয়াকে কি জবাব দেব? অন্যদিকে গ্রাম্য পথে হাঁটতে হাঁটতেই রহিম মিয়ার চোখের কোণে ভেসে ওঠে অশ্রুর রেখা। তার মনের গভীরের বেদনা মুখে প্রকাশ পায় না। এহেন সময় জবা বাবার সম্মুখে এসে তার হাত ধরে জিজ্ঞাসা করে, আব্বা, আপনি আমার উপর রাগ করছেন? জবার প্রশ্নে রহিম মিয়া তার দিকে করুণ দৃষ্টিতে তাকান। দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুই এই বিয়াতে কেন রাজি হইলি মা? জবা ফুপিয়ে কেঁদে ওঠে, কাপা কণ্ঠে বলে, আমি রাজি না হইলে জমিদার আপনার কোনোদিনও ছাড়তো না আব্বা। রহিম মিয়া স্তব্ধ হয়ে যান। তার মনে যেন শূন্যতা নেমে আসে। কোনো কথা খুঁজে পান না তিনি। নিঃশব্দে বাড়ি ফিরে যান। বাড়িতে পা দিতেই জোনাকি আর আসিয়া বেগম ছুটে এসে তাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। আসিয়া বেগম তাকে ঘরে আরামে বসিয়ে পানি এনে তাকে দিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছিল সবকিছু খুললে বলেন আমারে। আসিয়া বেগমের প্রশ্নে রহিম মিয়া ঘটে যাও সকল ঘটনা খুলে বলেন। সব শুনে আসিয়া বেগম আতঙ্কে ছুটে গিয়ে জবার মুখোমুখি হন। তার দৃষ্টিতে বয়ে চলেছে বেদনা, ক্ষোভ আর এক অসহায় রাগ। কেঁপে ওঠা কণ্ঠে তিনি জবার গালে কষেই এক চর বসায়। তারপর বলে ওঠে, তোর এই দোষীপনার ফলই আজ তোর ভোগ করতে হইব। তোর কতবার কইছি মেয়ে মানুষের এইভাবে বাইরে ঘোরাফেরা করা ভালো নয়। নিজের সীমা জানোস না। এখন দেখ কি বিপদ ডাইকে আনছস মা। জবার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতে থাকে। আসিয়ার একের পর এক আঘাতে সে কেঁদে মাটিতে পড়ে যায়। তার অসহায় অবস্থা দেখে রহিম মিয়া এগিয়ে এসে আর হাত চেপে ধরে। তীক্ষ্ণ গলায় ধমক দিয়ে বলে, থামো আসিয়া, এখন মেয়েরে মারলে কোনো লাভ হইব না। যা হওয়ার তা তো হইয়াই গেছে। কাল জমিদার নিজে আইসা আমগো মেয়ের বিয়া কইরা নিয়ে যাইব। আল্লাহর কাছে শুকরিয়া করো, স্ত্রীর মর্যাদা দিয়া নিয়ে যাইব। তাই রাগের জায়গায় এখন বাস্তবতা মাইনা নাও। রহিম মিয়ার কণ্ঠে এক কঠিন সত্যের ভার, যা আসিয়া বেগমের হৃদয়ে বজ্রঘাতের মতো আঘাত করে। মুহূর্তেই তিনি থমকে যান, কিন্তু তার অশ্রু যেন বাদ মানতে জানে না। জবার দিকে চেয়ে এক তীব্র আর্তনাদে ফেটে বের হয় তার বুক থেকে। মনে মনে তিনি ভাবতে থাকেন, ফুলের মতো মেয়েটি তার কেমন করে লোহার খাঁচায় বন্দি হয়ে থাকবে। তারা তো কখনো এমন কিছু কল্পনাও করেনি। বড় ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন তাদের ছিল না, আর জমিদার বংশে তা তো একেবারেই না। তাদের সব আশা ছিল জবা যেন চিরকাল এমনই প্রাণচঞ্চল হাসি খুশি থাকে। জবা যেন তাদের আল্লাহর তরফ থেকে প্রার্থনার শত মোনাজাতের ফল। কিন্তু এখন কিভাবে তারা এই নিষ্ঠুর বাস্তবতা মেনে নেবেন? কিভাবে সহ্য করবেন তাদের প্রাণপ্রিয় মেয়েটার এমন বন্ধিত্ব? তিনি হাউ মাউ করে জবাকে বুকের ভেতর চেপে ধরে কাঁদতে থাকেন। তার বুকের প্রতিটি ধুকবুকানিতে যেন মেয়ের জন্য করুণ আর্তধ্বনি হয়। জবা মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। তার চোখের জল যেন মনের প্রতিটি বেদনার গল্প বয়ে যায়। প্রতিটি ফোঁটায় জমে থাকা আর্তনাদ মিশে যায় মায়ের বুকের গভীরে। পাশ থেকে জোনাকি ছুটে এসে জবাকে জড়িয়ে ধরে। তার ছোট্ট হাত দিয়ে বোনের চোখ মুছে দিয়ে কান্না করে বলে ওঠে, বুবু, তুমি কান্না কইরো না। তোমার কান্না দেখলে আমারও যে কষ্ট হয়। জোনাকের কণ্ঠে অনুরোধের স্পর্শ। জবা কিছুই বলতে পারে না, শুধু তাকে জড়িয়ে ধরে ফুপাতে থাকে। অন্যদিকে আসিয়া বেগম এক কোণে গিয়ে বসে ফুপিয়ে কেঁদে চলেন। তার চোখে যেন এক শূন্য ভবিষ্যৎ, যেখানে জবার হাসি আর স্বাধীনতার কোনো স্থান নেই। জমিদার মহল জুড়ে আজ এক অসহনীয় নীরবতা, যা ভেঙে যাচ্ছে রুকাইয়ার বেদনাময় আর্তনাদে। শাহবাজের বিয়ের খবর শোনার পর থেকেই রুকাইয়া নিজের মধ্যে আর স্বাভাবিক নেই। তার ভেতর যেন ধ্বংসাত্মক ঝড় শুরু হয়েছে। নিজ কক্ষে থাকা সব আসবাবপত্র সে উন্মাদের মতো ভেঙে ফেলেছে। মাটিতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ টুকরোর মাঝখানে দাঁড়িয়ে তার মুখে ফুটে উঠেছে হতাশা আর ক্ষোভের ছাপ।
তার এমন উন্মাদনায় কেউ তাকে থামানোর সাহস করতে পারছে না। সাহেলা বানু, রুকাইয়ার মা, মনের গহীনে জমে থাকা অসীম যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি পাশে দাঁড়িয়ে থাকা আলিয়া বানুকে ধরে বলেন, ভাবিজান, শেহরাজ আমার মেয়ের সঙ্গে এমনটা কেন করলো? সে তো জানতো রুকাই তাকে কতটা ভালোবাসে। তার সব স্বপ্ন শেহরাজকে ঘিরে, তাহলে কেন ভাবিজান? সাহেলা বানুর এহেন প্রশ্নে আলিয়া বানু মুখ তুলে তাকাতে পারেন না। তিনি নীরব থেকে চোখের কোণে জমে থাকা জল মুছতে থাকেন। তার নিজেরও যে কিছু বলার নেই, কারণ তিনি জানেন শাহবাজ একবার যে সিদ্ধান্ত নিয়েছে তার হাজার চেষ্টায়ও পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে একের পর এক জিনিসপত্র ভাঙতে গিয়ে নিজের হাতেও গভীর আঘাত পায়। তার হাত থেকে রক্ত ঝরতে থাকে, মেঝে লালচে হয়ে ওঠে। রক্তমাখা হাত নিয়ে সে যন্ত্রণায় ছটফট করলেও তার চোখের আগুন নিভছে না। রুকাইয়ার এমন অবস্থা দেখে সাহেলা বানু ও আলেয়া বানু তাকে থামানোর জন্য এগিয়ে যান, কিন্তু তাদের দিকে তাকিয়ে রুকাইয়া চিৎকার করে বলে ওঠে, আমাকে ধরার চেষ্টা করো না, আমাকে থামানোর কোনো অধিকার তোমাদের নেই। তার চোখের দৃষ্টিতে ছিল অমানসিক কষ্ট আর দুঃখের আগুন। এরপর কোনো কথা না বলে সে নিজের এলোমেলো পোশাক আর রক্তমাখা হাত দিয়ে সোজা ছুটে যায় শাহবাজের কক্ষে। সাহেলা ও আলিয়া বানু রুকাইয়ার এমন অস্থিরতা দেখে তার পিছু নিতে চান, কিন্তু ঠিক তখনই জুনায়েদ এসে তাদের পথ রোধ করে বলে, আম্মি যান, চাচি যান, আজ ওকে যেতে দিন। ওর ভাইজানের সঙ্গে কথা বলাটা খুব জরুরি। হয়তো আজ এই কথাই ওকে শান্ত করতে পারবে। জুনায়েদের কথায় তারা সম্মতি জানিয়ে রুকাইয়াকে কোনো বাধা দিলেন না। রুকাইয়া ছুটে গেল শাহবাজের কক্ষের দিকে। রুকাইয়া ছুটে এসে শাহবাজের দরজার সামনে দাঁড়ায়। কোনো কড়া নাড়ার প্রয়োজন বোধ না করেই সে ভেতরে ঢুকে পড়ে। শাহবাজ পেছনে পদশব্দ শুনে ফিরে তাকায়। এলোমেলো রক্তমাখা রুকাইয়াকে দেখে তার মুখে এক চিলতি বিরক্ত ভেসে ওঠে। সেই দৃষ্টি অন্যদিকে সরিয়ে মুষ্টিবদ্ধ হাতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, রুকাইয়া, ওড়না ঠিক করো। যা জিজ্ঞেস করতে এসেছো তা জিজ্ঞেস করে দ্রুত চলে যাও। শাহবাজের তীক্ষ্ণ কণ্ঠস্বরও যেন আজ রুকাইয়াকে ভীত করতে পারেনি। সে শাহবাজের কথার গুরুত্ব না দিয়ে সোজাসুজি জিজ্ঞেস করে, আপনি বিবাহ করেছেন? শাহবাজ নির্লিপ্ত উত্তর দেয়। হ্যাঁ। রুকাইয়া কাপা গলায় জিজ্ঞেস করে, কেন? শাহবাজ এবার একটু বিরক্ত হয়ে কঠোর কণ্ঠে বলে, তোমাকে তা জানানোর প্রয়োজন মনে করছি না। তার এমন নির্মম বাক্যে রুকাইয়ার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সে, বলে ওঠে, আপনি তো জানেন আমি আপনাকে কতটা মহব্বত করি, তবে কেন আমি আপনার পছন্দ হলাম না? কেন আপনি অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু পেলাম না? তার কান্নার ধ্বনি পুরো কক্ষে পদধ্বনি হতে থাকে। শাহবাজ তার দৃষ্টি সরিয়ে রেখে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, মহাব্বত মানেই প্রত্যাশা নয় রুকাইয়া। আমি তোমাকে কখনো সেভাবে দেখিনি। আমার পছন্দ আর সিদ্ধান্তের জায়গায় তুমি কখনোই ছিলে না। শাহবাজের প্রতিটি শব্দ যেন রুকাইয়ার মনে বিষবৃক্ষের শিকড় গেঁথে দেয়। তার কান্না স্তব্ধ হয়ে আসে, হাতের রক্ত ঝরে পড়তে থাকে মেঝেতে। সে ধপ করে মেঝেতে বসে পড়ে। তার দৃষ্টি ফাঁকা, তার হৃদয় যেন সমস্ত আলো নিভে গেছে। তখনই শাহবাজ ফের বলে ওঠে, আমি মহাব্বত করতে জানি না রুকাইয়া। তুমি এতদিন মরিচিকার পেছনে নিজের সময় ব্যয় করেছো। নিজের মনের অন্তরাল হতে আমি নামক মরিচিকাকে সরিয়ে দাও, তবেই নিজের সম্মুখে থাকা পবিত্র দুখানা হাত নজরে পড়বে। সেই সাথে জড়িয়ে আছে নিখুঁত সত্য আর অফুরন্ত মহাব্বতের এক অনন্য দোয়া, যা শুধু তোমার জন্য অপেক্ষা করছে। শাহবাজের এমন কথায় রুকাইয়া মুখে একটা তাচ্ছিল্যের হাসি রেখা ফুটি কটাক্ষ স্বরে বলে ওঠে, মহব্বত করতে জানেন না, তবে কেন বিবাহ করেছেন তাকে? মহব্বত যদি নাই থাকে তবে আমাকে করুন বিবাহ। আমি আপনার ঘৃণা নিয়ে সারা জীবন আপনার পাশে থাকব। রুকাইয়ার এহেন কথায় শাহবাজ গম্ভীর কণ্ঠে বলে, আমার এই শক্ত হৃদয় কাবু করার ক্ষমতা কারণ এই রুকাইয়া। না তুমি আমার মহাব্বত, না সে আমার মহাব্বত। সে তো আমার প্রার্থনার মোনাজাতে ভেসে ওঠা এক রক্ত জবা, যাকে নিজ আয়ত্তে রাখতে চাই। শাহবাজের কথায় রুকাইয়া উঠে দাঁড়িয়ে উচ্চ শব্দে হেসে উঠে বলে, কে বলেছে আপনি বুদ্ধিমান, বিচক্ষণ, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ? আপনি যে খুব বোকা শেহবাজ মির্জা, খুব বোকা। আপনার হৃদয় যে আপনার অগোচরে কাবু হয়ে গেছে,
তাও একটা রক্ত জবার নিকট। কথাগুলো বলেই রুকাইয়া দৌড়ে সেখান থেকে প্রস্থান করে। রুকাইয়ার প্রস্থানের পানে চেয়ে শাহবাজ নিশ্চুপ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। রুকাইয়া যেন নিজের ভেতর থেকে সম্পূর্ণ নিঃশ্বাস হয়ে গেছে। মৃতপ্রায় মানুষের মতো নির্জীব পায়ে ধীরে ধীরে ফিরে যায় নিজ কক্ষে। তার মুখে কোনো কথা নেই, চোখে এক অদ্ভুত শূন্যতা। কক্ষের ভেতরে প্রবেশ করেই দরজাটা ধীরে বন্ধ করে দেয়। রুকাইয়ার এমন অস্বাভাবিক আচরণ দেখে বাইরে দাঁড়িয়ে থাকা সাহেলা বানু ও আলেয়া বানু উদ্বিগ্ন হয়ে বারবার তাকে ডাকতে থাকে। রুকাইয়া, মা দরজা খুলো। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তাদের উদ্বেগ বাড়তে থাকে। ঠিক তখনই পরিস্থিতি আঁচ করে সেখানে এসে পৌঁছায় জুনায়েদ। রুকাইয়ের কক্ষের সামনে এমন উত্তেজনা দেখে তার বুকের ভেতর অজানা আশঙ্কা খেলে যায়। কিছু না বলেই সে দ্রুত মহলের বাইরে ছুটে যায়। পিলারের পাশ ধরে উপরে উঠে বারান্দা দিয়ে প্রবেশ করে রুকাইয়ের কক্ষে। কক্ষের ভেতরে পা দিয়ে তার চোখ পড়ে রুকাইয়ার উপর। মেঝেতে এলোমেলোভাবে পড়ে থাকা রুকাইয়ার নিস্তেজ দেহ দেখে জুনায়েদের শ্বাস আটকে আসে। সে এক মুহূর্তে ওর জন্য চোখ ফিরিয়ে নেয়, যেন এই দৃশ্য তাকে ভারাক্রান্ত করে দিচ্ছে। নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যায়। পাশে পড়ে থাকা ওড়নাটা তুলে আলতো হাতে রুকাইয়ার বক্ষে জড়িয়ে দেয়। তারপর সাবধানে তাকে নিজের কোলে তুলে নেয়। রুকাইয়া নিজের শরীরকে শূন্যে ভাসতে অনুভব করে। ধীরে ধীরে তার চোখ খুলে নিজের অবস্থান বুঝে নিতে গিয়ে দেখে সে জুনায়েদের বাহুতে আশ্রিত। প্রথমে হতচকিত হয়ে পড়ে, তবুও কোনো অস্বস্তি প্রকাশ না করেই নিজের কোমল হাত দিয়ে জুনায়েদের গলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তার ক্লান্ত মাথাটা লজ্জাহীনভাবে রাখে জুনায়েদের প্রশস্ত বুকে। মুহূর্তেই জুনায়েদের শরীর বিদ্যুতের ঝাঁকুনি খায়। তার পা থমকে যায়। বুকের ধুকপুকানি যেন বহুগুণ বেড়ে যায় আর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে নিজেকে সংযত করার জন্য চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় পালঙ্কের দিকে। পালঙ্কে গিয়ে আলতো করে রুকাইয়াকে শুয়ে দেয়। কিন্তু তার এই শান্ত দৃশ্যের বিপরীতে বাইরে তখনও ভেসে আসছে সাহেলা বানু আর আলেয়া বানুর চিৎকার। তাদের উদ্বিগ্ন ডাকে যেন সারা ঘর কাঁপছে। জুনায়েদ দরজা খুলতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই রুকাইয়ার ঠান্ডা দুর্বল হাত তার শক্ত হাতখানা চেপে ধরে। তার ক্লান্ত চোখের দৃষ্টিতে এক অদ্ভুত আকুতি। এ দৃষ্টির অর্থ বুঝতে দেরি হয় না জুনায়েদের। সে ধীরে ধীরে পালঙ্কের পাশে বসে কণ্ঠে দৃঢ়তার সুরে নিয়ে দরজার বাইরে অপেক্ষারত মায়েদের উদ্দেশ্যে বলে, আম্মি যান, চিন্তা করবেন না, রুকাইয়া ঠিক আছে। জুনায়েদের ভেতর থেকে ভেসে আসা সুরক্ষার আশ্বাসে সাহেলা বানু ও আলেয়া বানু খানিকটা স্বস্তি পায়। কিন্তু আলেয়া বানুর মনে ঠিকই প্রশ্ন জাগে, এই সময় প্রাপ্তবয়সের নারী পুরুষের একই কক্ষে থাকাটা কি যুক্তিযুক্ত হবে? তিনি এসব কথা চিন্তা করে কিছু বলার জন্য মুখ খুলতেই সাহেলা বানু তার হাত ধরে থামিয়ে দেয়। তাদের নীরব সম্মতি শেষে দুজনেই ধীর পায়ে সেখান থেকে সরে যায়। কিন্তু কক্ষে তখনও এক নিঃশব্দ আবেগ জমে আছে। রুকাইয়ার নীরবতায় লুকানো বিশ্বাস আর জুনায়েদের নীরবতায় লুকানো অপরিসীম ভালোবাসা। রুকাইয়া তার হাত শক্ত করে ধরে রেখে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়ে। আর জুনায়েদ সে নিঃশব্দে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুকাইয়ার দিকে। এই অসহায় অবশ নারী যে তার জীবনের একমাত্র আরাধ্যের ফল। তার এই মুহূর্তে রুকাইয়াকে ছুঁয়ে থাকা বাতাসকেও ঈর্ষা হচ্ছে। হৃদয় জোরে অনুভব করে একটাই সত্য, এই রমণী তার সমস্ত অস্তিত্বের কেন্দ্রবিন্দু। রুকাইয়ার এহেন হালাত তাকে যন্ত্রণা দেয়, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে তার এই কষ্টটা স্বস্তির কারণও হয়ে দাঁড়িয়েছে জুনায়েদের। রাতে গভীরতা যেন সবার জন্য ভিন্ন ব্যাখ্যা নিয়ে আসে। রুকাইয়া আর জুনায়েদ নিজেদের দুর্বলতার ভারে দমবন্ধ অনুভব করে। অন্যদিকে জবা ও তার পরিবার আতঙ্কের মাঝে ঘেরা। অন্ধকার পেরিয়ে ভোরের আলো পূর্ব আকাশে দেখা দিয়েছে, যা কেবল আজ শুধু দিনের শুরু নয়, বরং এক নতুন পরিণতিরও সূচনা। জমিদার মহলে শুরু হয়ে গেছে শোরগোল, যেন একটা উৎসবের আমেজ। যতই হোক, জমিদার শাহবাজ মির্জার বিবাহ বলে কথা, কিন্তু এই বিবাহে কারো কাছে উৎসব, আবার কারো কাছে যেন বিষাদের ছায়া। নওয়াজ ও রুকাইয়ার পিতা শওকত মির্জা চেষ্টা করেছিলেন বিয়েটা থামানোর, কিন্তু শাহবাজের অদম্য ইচ্ছের কাছে তাদের সব চেষ্টা যেন সির্ফ একটুখানি ধুলো হয়ে উড়ে গেছে। সময় ফুরাতেই নিজের প্রিয় ঘোড়ায় চড়ে শাহবাজ রওনা হয় জওয়াদের বাড়ির উদ্দেশ্যে।
তার চেহারা যেন অমায়িক নিয়তির প্রতিচ্ছবি, চোখে স্থির দৃষ্টি, ভ্রুতে আত্মবিশ্বাসের রেখা। গ্রাম পেরিয়ে লোকালয়ের মাঝখান দিয়ে শাহবাজের আগমন যেন প্রকৃতিরও তটস্থ হয়ে যায়। নিজ গন্তব্যস্থানে পৌঁছাতেই চারপাশে শোরগোল শুরু হয়। গ্রামের লোকেরা বিস্ময়ে জমিদারের শক্তি আর উপস্থিতি নিয়ে আলোচনা করে বলে ওঠে, জবার ভাগ্য আছে বলতে হয়, এমন ভাগ্য সবার হয় না। জমিদারের ঘরণী হতে গেলে কপাল লাগে। তবে সেই কথাগুলো শোনার মতো অবস্থায় নেই জবা। তার বুক ধুকপুক করছে, হাত পা যেন বরফ হয়ে আসছে। ভয়ের কাঁপুনিতে পুরো শরীরটা শিউরে ওঠে তার। আসিয়া বেগম অনেক চেষ্টা করেও মেয়েকে শান্ত করতে পারেনি। জোনাকি এক কোণে দাঁড়িয়ে দুঃখে মাথা নিচু করে থাকে। তার মনে হয় যদি সে সেদিন তার বোনকে মজা করেও এমন ভবিষ্যৎ নিয়ে কথা না বলতো, তাহলে আজকের এই পরিস্থিতি হয়তো কখনোই আসতো না। সকলের দোটানা চিন্তার মাঝে শাহবাজ সোজা রহিম মিয়াদের বাড়ির আঙিনায় প্রবেশ করে। লোকজন তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। তার চোখে যেন শিকারীর মতো দৃষ্টি। রহিম মিয়া শাহবাজের বিশেষভাবে আপ্যায়নের উদ্দেশ্যে নিয়ে যায় তাকে তার জন্য বরাদ্দকৃত স্থানে। কিন্তু শাহবাজের ধৈর্য আর অপেক্ষা করার মতো নেই। তীক্ষ্ণ স্বরেই সে বলে ওঠে, বিবাহের কাজ শুরু করুন। তার গম্ভীর স্বর যেন বজ্রপাতের ন্যায় সবার বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। মৌলভী ভয় পেয়ে সামনে এগিয়ে আসে, তাড়াতাড়ি কণ্ঠে বলে, কন্যাকে নিয়ে আসুন। এহেন বাক্য রহিম মিয়ার বুক ভেঙে যাওয়ার মতো মনে হয়। নিজের কান্না চেপে আসিয়া বেগমকে জবাকে নিয়ে আসার নির্দেশ দেন। আসিয়া বেগম মেয়েকে শক্ত করে ধরে নিয়ে আসেন। জবা তখন এক বোবা আতঙ্কের মধ্যে ডুবে আছে। তার মায়ের সংস্পর্শেও কোনো সাহস আসে না। চোখের পানি আটকানোর চেষ্টায় ব্যস্ত আসিয়া বেগম। জবাকে শাহবাজের বিপদে পর্দার আড়ালে এনে বসা। জবা তখনও কুকড়ে আছে, শরীরের প্রতিটি অঙ্গ যেন ভয়ে অবশ। বিবাহের জন্য মৌলভী প্রস্তুত, কিন্তু যখন জবাকে কবুল বলার কথা বলা হয় তখন সে একদম চুপ হয়ে রয়। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হয় না। তার চোখে এক গভীর ভয়ের ছায়া। তাকে বারবার কবুল বলতে বললেও সে নিশ্চুপ থাকে। এই নীরবতা দেখে শাহবাজ ক্রমেই রাগান্বিত হয়ে ওঠে। তার চোখে আগুন জ্বলে ওঠে। সে শক্ত কণ্ঠেই বলে ওঠে, তোমার কবুল বলতে হবে না, তবে আমি যেটা করতে চেয়েছি সেটাই করি, কি বলো? চারপাশের সবাই শাহবাজের এই উপস্থিতিতে হতবাক। জবা যেন আরো বেশি নিজেকে গুটিয়ে নেয়। শাহবাজ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার দীর্ঘ ছায়া জবার দিকে ছড়িয়ে পড়ে। তার চোখে সেই দৃঢ়তা যা এই মুহূর্তে অপ্রতিরোধ্য। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। এই দৃশ্যের প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া যেন নিয়তির এক চরম খেলায় পরিণত হয়। শাহবাজকে এভাবে দাঁড়াতে দেখে জবা চোখ বন্ধ করেই বলে ওঠে, কবুল। কবুল বলার পরপরই চারপাশের পরিবেশ হঠাৎই নিস্তব্ধ হয়ে যায়। মৌলভীর কণ্ঠে বিয়ের বাকিটুকু সম্পূর্ণ হওয়ার ঘোষণা গ্রামবাসীদের মধ্যে এক চাপা শোরগোল তুলে দেয়। শাহবাজ তার স্বভাবসুলভ গম্ভীরতা নিয়ে বসে থাকলেও তার চোখে সন্তুষ্টির এক ঝলক খেলে যায়। জবা মাথা নিচু করে নিথর বসে থাকে, তার চোখে এখনো ভয়ের ছায়া। রহিম মিয়া ও আসিয়া বেগমের মুখে বিষাদের গভীর রেখা। তাদের মেয়ে আর জমিদার ঘরণী হলো, কিন্তু সেই খুশির রং কোথাও নেই। নিজেকে সামলে মা আসিয়া বেগম জবার পিঠে আলতো করে হাত রেখে বলেন, তুই এখন জমিদারের বধূ, তাই চাইলেও সাধারণ বউগো মতন নিজের ইচ্ছা মতো চলতে পারবি না। বিয়ে যখন হইয়া গেছে তখন স্বামীর মন জোগাইয়া চলার চেষ্টা করিস। মনে রাখিস, তোর স্বামীর অপমান হয় এমন কোনো কাম কোনোদিনও যেন তোর দ্বারা সংগঠিত না হয়। এটা তোর মায়ের আদেশ। মায়ের আদেশেও জবা নিশ্চুপ, কোনো কথা বলে না। তার বুকের ধুকপুকানি ক্রমশ বাড়তে থাকে। অন্যদিকে সময় গড়িয়েছে অনেক। শাহবাজ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিজ গম্ভীর স্বভাবেই বলে, সব যেহেতু শেষ হয়েছে সেহেতু এখন সময় হয়েছে মহলে ফেরার। শাহবাজের কথায় জবা আতঙ্কিত হয়ে বসে থেকে কান্নায় ভেঙে পড়ে। অস্থির হয়ে বলতে থাকে, আমি যাবো না, আমি ওই মহলে যাইতে পারবো না। মা, আমার বাঁচাও, আমি তোমার সাথে থাকতে চাই। জবার এই আকুতিতে আসিয়া বেগমের চোখেও জল এসে যায়। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, মা মেয়েগো জীবনের এমনই, তুই চাইলেও বিয়ের পর আর আমাগো ওর সঙ্গে থাকতে পারবি না। তাই এখন থেকে সব মাইনে নিতে শেখ।
এখন তুই জমিদারের ঘরের ইজ্জত মাথা উঁচু করায় দাঁড়াইয়া নিজের স্বামীর সাথে চইলা যা। কারো কোনো কথাতেই জবা শান্ত হয় না। তার কান্না আর চিৎকার বাড়ির আঙিনায় উপস্থিত সবাইকে স্তম্ভিত করে তোলে। জবা নড়তেই চায় না, তার কান্না থামার কোনো লক্ষণ নেই। শাহবাজ আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত তার দিকে এগিয়ে যায়। সবাই হতভম্ব হয়ে তাকে পথ ছেড়ে দেয়। শাহবাজ এক ঝটকায় জবাকে কোলের উপর তুলে নেয়। জবা হতচকিত হয়ে যায়, চিৎকার করতে গিয়েও থেমে যায়। শাহবাজ কোনো কথা না বলে তাকে সোজা পালকিতে নিয়ে যায়। জবাকে পালকির ভেতর বসিয়ে দরজা বন্ধ করে দেয়। তার চোখে তখনও সেই কঠিন রাগের ঝলক। জবা ভেতরে বসে থেকে পাথরের মতো শক্ত হয়ে, তার শরীরের প্রতিটি অংশ যেন নিস্তেজ। পালকির বাহকেরা ধীরে ধীরে পালকি উঠিয়ে নেয়। ঘোড়ার পায়ের শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। পথের ধুলো উড়ে গিয়ে এক অদ্ভুত আধার তৈরি করে। জবা পালকির ভেতরে বসে সামনের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে কোনো অশ্রু ঝরে না। কান্না ভুলে সে যেন এখন নিজের সঙ্গেই লড়াই করছে। পেছনে জবার বাবা মা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। রহিম মিয়া নিজেকে সামলিয়ে আসিয়া বেগমের কাঁধে হাত রেখে বলে, কান্না কইরো না, আল্লাহর কাছে দোয়া করো আমগো মেয়ে যেন জমিদারের চোখের মনি হইয়া উঠতে পারে। স্বামীর কথার পৃষ্ঠে আসিয়া বেগম কোনো কথা বলেন না, শুধু আকাশের দিকে চেয়ে থাকেন, যেন সেখানে তাদের মেয়ের দুর্ভাগ্যের কারণ লুকিয়ে আছে। পথে শাহবাজ তার ঘোড়ার সওয়ার হয়ে পালকির সামনে এগিয়ে চলছে। জবা চুপচাপ, শাহবাজ নীরব। তাদের এই নীরবতাই প্রকাশ করছে একে অপরের অনুভূতিকে। সময় গড়ায়। শাহবাজ তার অশ্ব থামায় জমিদার মহলের সম্মুখে। পালকি মাটিতে রাখা হয়। মহল জুড়ে অপেক্ষার আর এক অদ্ভুত উত্তেজনা। জমিদারের নববধূকে দেখার জন্য সবাই উৎকণ্ঠিত। কিন্তু পালকির পর্দার আড়ালে জবা নিজের ভেতরের ভীতিকর শিকলে বন্দী হয়ে ঠায় বসে থাকে, যেন সেই পর্দার আড়ালই তার একমাত্র আশ্রয়। মহলের কর্মচারীরা কৌতূহল আর গুঞ্জনে ফেটে পড়ে। তাদের চোখে নতুন জমিদার ঘরণীকে দেখার এক অসীম কৌতূহল। কিন্তু দুই নারী, আলেয়া বানু এবং সাহেলা বানু, স্পষ্টতই ভিন্ন অনুভূতির নিমগ্ন। আলেয়া বানুর মুখ অপরাধ বোধে বিবর্ণ, রুকাইয়ার চিন্তায়। অপরদিকে সাহেলা বানু হিংসায় ফুঁসছেন। তার মেয়ের জায়গায় অন্য এক নারী শাহবাজের পাশে থাকবে, এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। পালকির দরজা খোলা হলেও জবার ঠায় সেখানে বসে থাকা শাহবাজের ধৈর্যের চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে যায়। কঠিন দৃষ্টিতে সে এগিয়ে আসে তার নিকট, হাত মুষ্টিবদ্ধ করে একটানে জবাকে টেনে বের করে আনে পালকির ভেতর হতে। জবা ভয়ে শিউরে ওঠে, তার মাথা নিচু, চোখ মাটিতে। শাহবাজের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। মহলের চারপাশ তখনও ফিসফাসানিতে মুখর। কেউ প্রশংসাসূচক সুরেই বলে, মাশাল্লাহ, জমিদারের ঘরণী তো অপূর্ব সুন্দরী, এ কারণেই তিনি বিয়ে করেছেন। তবে আবার কেউ বিদ্রূপ করে বলে, জমিদার কি দেখে এই মেয়েকে বিয়ে করলেন? সৌন্দর্য ছাড়া কি আর কিছু আছে? মানুষের ঠোঁট থেকে বের হওয়া এই বিদ্রূপ ও প্রশংসার মিশ্র কথা জবার হৃদয়ে শেলের মতো বিধে। ছোট্ট শরীর তার আরো সংকুচিত হয়ে যায়। অন্যদিকে শাহবাজ স্থির দাঁড়িয়ে থাকে, জবার হাত নিজের হাতের অন্তরালে নিয়ে। ফলশ্রুতিতে তার মুষ্টিবদ্ধ হাতের অনুভবে টের পায় জবার নিঃশব্দ কম্পন। তার শক্ত মুঠি যেন জবাকে আরো গভীর আতঙ্কে ডুবিয়ে দেয়। এহেন দৃশ্য উপরে নিজ কক্ষের বারান্দা থেকে চুপচাপ দেখছে রুকাইয়া। শাহবাজের মুঠোবদ্ধ হাতে আটকে থাকা জবাকে দেখে তার চোখ আটকে যায় সেই হাতে, যা একদিন তার হওয়ার কথা ছিল, অথচ আজ অন্য কারো জন্য নিবেদিত। রুকাইয়ার বুক ফেটে যায় কষ্টে। নিঃশব্দে চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুকণা। তার প্রতিটি অশ্রু সাক্ষী দেয় তার ভেতরের ভাঙন আর অব্যক্ত হাহাকারের। নিচে দাঁড়িয়ে থাকা জুনায়েদ রুকাইয়ার এই কান্নার সাক্ষী হয়। তার নেত্র যে সেই শুরু থেকে নিবেদিত ওই অবুঝ মেয়ের পানে। রুকাইয়ার নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা জুনায়েদের ভেতরে ক্রোধের আগুন জ্বালিয়ে তোলে। সে যে সহ্য করতে পারছে না নিজের প্রিয় নারীকে অন্য পুরুষের জন্য অশ্রু বিসর্জন দিতে। ফলে মায়ের দিকে তাকিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আম্মিজান, সময় অনেক হয়ে গেছে, ভাবিজানকে মহলে বরণ করে নিন। আলেয়া বানু চাইলেও কিছু বলতে পারে না। সমাজের নিয়ম এবং শাহবাজের কঠোর দৃষ্টির সামনে নত হতে বাধ্য হন। তিনি জুনায়েদের কথায় নববধূকে সাদরে মহলে প্রবেশ করান। কিন্তু এসব দেখে সাহেলা বানুর হিংসা আরো গভীর হয়। তার চোখে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে।
তার মন চাইছে এই মুহূর্তে জবাকে মহল থেকে বের করে দিতে, কিন্তু শাহবাজের সম্মুখে কিছু বলার সাহস তার নেই। তাই নিজের মনে মনেই বলে ওঠেন, সঠিক সময় আসুক, তখন আমি আমার মেয়ের প্রাপ্য সকল কিছু তোর কাছ থেকে ছিনিয়ে নিব। অপেক্ষা শুধু সেই সময়ের। পেছন থেকে আসা ফিসফিসানি, চোখের কটাক্ষ আর ঈর্ষার অগ্নি সব মিলিয়ে জমিদার মহলে প্রবেশ ঘটে জবার। নীরবতা, এই নাটকীয়তা, প্রতিটি চরিত্রের মনের গভীরে জমে থাকা জটিলতা, সব মিলিয়ে আজ থেকে শুরু হয় জবার জীবনের এক নতুন পথ চলার সূচনা। মহলে প্রবেশ আলেয়া বানু কোনো কথা না বাড়িয়ে নির্দেশ দেন, হাত বাড়াও। জবা কিছুই বুঝতে পারে না, তবুও ভয় থেকে নির্দেশ মেনে ধীরে ধীরে হাত বাড়ায়। আলেয়া বানু তার কোমল হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে সেখানে একটা সোনার বালা পরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, এই বালা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। জমিদার বাড়ির নিয়ম অনুযায়ী আজ এটা আমি তোমাকে দিলাম। এখন থেকে তুমি এই বাড়ির জমিদার গিন্নি আর আমার পুত্রবধূ, তাই এই বালার হকদার তুমি। আশা করি এটি যত্নে রাখবে। জবা বিস্ময়ে আলেয়া বানুর দিকে তাকিয়ে থাকে। আলেয়া বানু কক্ষ থেকে বের হওয়ার সময় পেছনে ফিরে বলেন, আমার পুত্র যেহেতু তোমাকে তার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছে, তাই আমিও মেনে নিলাম তোমায়। তবে মনে রেখো, তুমি যতদিন আমার পুত্রের প্রিয় থাকবে, ততদিনই আমারও প্রিয় থাকবে। সুতরাং এমন কিছু করো না যা তার নিকট তোমাকে অপ্রিয় হতে বাধ্য করে। কথাগুলো বলেই তিনি চলে যান। জবা তার স্থানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আলেয়া বানুর কথাগুলো তার মনে গভীর দাগ কাটে। চোখের কোণে অশ্রু জমে ওঠে এবং ধীরে ধীরে দাগ গড়িয়েও পড়ে। তার ছোট্ট মস্তিষ্কে ভয় আর কষ্টের মধ্যে একটা কথাই ঘুরপাক খায়, অপ্রিয় হলেও কি সে আবার তার বাবা মায়ের নিকট ফিরে যেতে পারবে? যদি ফিরে যেতে পারে তবে সে চায় না কারো নিকট প্রিয় হতে। জবার এহেন ভাবনার মাঝে কক্ষে উপস্থিত ঘটে এক দাসীর। সে একটা গ্লাসে দুধ রেখে যাওয়ার সময় কটাক্ষ ভরা হাসিতেই বলে ওঠে, জমিদার গিন্নি, এটা জমিদার হুজুরকে দেবেন। আর মনে রাখবেন, আজ যেহেতু আপনাদের প্রথম রাত, সেহেতু জমিদার হুজুর যা চাইবেন তাকে তা করতে দিবেন, ভুলেও বাধা দিবেন না। দেখা যাবে জমিদার হুজুরের যে রাগ, বাধা দিতে গেলে আপনার স্থান মহলের বাইরে। কথাগুলো বলে দাসীটা চলে যায় কক্ষ হতে। অন্যদিকে এ সকল কথা শুনে জবা ভেতর থেকে আরো গুটিয়ে যায়। ভয় তার মনে নতুন করে বাসা বাঁধে। তার চঞ্চলতা স্থিরতায় পরিণত হয়ে যায় সম্পূর্ণরূপে। রাত গভীর হতে থাকে। হঠাৎই কক্ষের বাইরে দৃঢ় পদক্ষেপের শব্দ শোনা যায়। পায়ের শব্দ যেন পাথরের উপর আঘাত করা হুকুমের মতো প্রতিধ্বনি হয়। জবা আতঙ্কে দিশেহারা হয়ে যায়। শাহবাজের প্রবল উপস্থিতির আভাস তার শিরায় শিরায় ভয় ছড়িয়ে দেয়। পালানোর কোনো পথ খুঁজে না পেয়ে পালঙ্কের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কক্ষের নিস্তব্ধতায় এখন শুধু শোনা যায় তার দ্রুত শ্বাসের শব্দ আর বাইরে থেকে আসা শাহবাজের নিশ্চিত উপস্থিতির চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই কক্ষে প্রবেশ ঘটে শাহবাজের। সেখানে প্রবেশ করেই চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে জবাকে। কক্ষে জবার উপস্থিতি না দেখে ভ্রু কুঁচকে আসে তার। চারপাশে চোখ বুলাতেই তার তীক্ষ্ণ নজরে ধরা পড়ে কিছু একটা। পালঙ্কের নিচ থেকে বেরিয়ে থাকা শাড়ির আঁচল। সন্দেহ বাড়ে তার। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভালো করে তাকাতে স্পষ্ট হয় দৃশ্যটি। পালঙ্কের নিচে জবা লুকিয়ে আছে, তবে পুরোপুরি নয়। তার শরীরের অর্ধেকটা পালঙ্কের ভেতর আর বাকি অংশ বাইরে বেরিয়ে আছে। পেছনের অংশ এমনভাবে উঁচু হয়ে আছে যা দেখে শাহবাজের মনে ভেসে ওঠে হাঁসের ছানার কথা। কারণ হাঁস যখন খাবার খুঁজতে পানিতে মাথা ডুবিয়ে রাখে, তখন তার পেছনের অংশ ভেসে উঁচু হয়ে থাকে উপরের দিকে। ঠিক তেমনই লাগছে জবাকে শাহবাজের দৃষ্টিতে। শাহবাজের ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। তবে সে নিজেকে সামলে নিয়ে নিজ গুরু গম্ভীর অভয়ে ফিরে এসে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে জবার পানে ছেয়ে। জবা এতক্ষণ ধরে কোনো শব্দ না পেয়ে ভেবেছিল বিপদ কেটে গেছে। তাই কচ্ছপের মতো মাথা বের করে ধীরে ধীরে সামনে তাকায়। সেই মুহূর্তেই তার চোখে পড়ে শাহবাজের গুরু গম্ভীর অভয়ের উপর। মুহূর্তে জবার পুরো শরীর কেঁপে ওঠে। শাহবাজের চোখে তখনও কঠোরতার মিশেল। সেই নিচু স্বরেই বলে, এবার বেরিয়ে আসবে নাকি নিজে এসে টেনে তুলবো? জবা কিছু বলতে পারে না। ভয়ে তার জিভ আটকে যায়। অথচ জবার চেহারার বিভ্রান্তি আর ভয় শাহবাজকে আরো বেশি আকর্ষণ করছে তার দিকে। জবা ধীরে ধীরে বের হয়ে নতজানু হয়ে শাহবাজের সম্মুখে দাঁড়ায়। শাহবাজ ধীর কণ্ঠে ফের বলে ওঠে, লুকোচুরি খেলা শেষ হলে অজু করে আসো।
শাহবাজের কথা জবা বুঝতে না পেরে অবুঝের মতো তাকিয়ে থাকে তার ডাগর ডাগর নয়ন তাক করে। তার এই নিরীহ চাহনি দেখে শাহবাজের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয়, যেন তার কঠোর হৃদয়ের কোথাও এক ফোঁটা কোমলতার পরশ পড়তে শুরু করেছে। শাহবাজ নিজের অনুভূতিকে সায় না জানিয়ে স্নান ঘরের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে, ওখানে যাও, এক্ষুনি উজু করে আসো। শাহবাজের আদেশে জবা কিছু না বলে মাথা নিচু করে ভীতু পদাচরণে চলে যায়। তার ভীত পায়ের শব্দগুলো শাহবাজের কানে প্রতিধ্বনি তলে নীরবভাবে। কিছুক্ষণ পরেই জবা ফিরে আসে, ভেজা মুখ আর চোখে কিছুটা স্থিরতা। শাহবাজ ততক্ষণে দুটো জায়নামাজ বের করে একে অপরের পাশে বিছিয়ে রেখে সরাসরি তার ভারী কণ্ঠে প্রশ্ন করে। নামাজ পড়তে পারো? শাহবাজের গম্ভীর কণ্ঠ জবার কর্ণে প্রতিধ্বনি হতেই সে নিঃশব্দে মাথা নাড়ে। সম্মতির সেই ক্ষুদ্র ইঙ্গিতে শাহবাজ আবারও বলে ওঠে, তাহলে দাঁড়াও যায় নামাজে, 2 রাকাত নফল সালাত আদায়ের জন্য। জবার বুকের মধ্যে অজানা শঙ্কা খেলে যায়। এই গভীর রাতে কেন তাকে সালাত আদায় করতে বলা হচ্ছে তা বুঝে উঠতে পারে না সে। কিন্তু শাহবাজের কণ্ঠের গভীরতায় জবা প্রতিবাদ না করে নিঃশব্দে জায়নামাজে দাঁড়িয়ে যায়। শাহবাজও তার পাশে দাঁড়ায়। 2 রাকাত সালাত শুরু হয়। চারপাশের প্রকাণ্ড প্রাসাদের জলস্যু যেন ম্লান হয়ে যায় সালাতের পবিত্রতার নিকট। জবা সেজদায় মাথা রেখে অনুভব করে অদ্ভুত এক প্রশান্তি, যেন কোনো ভারসাম্যহীন অনুভূতি ধীরে ধীরে স্থির হয়ে আসছে। সালাত শেষে সালাম ফিরিয়ে জবা ধীরে ধীরে মাথা তুলে তাকাতে নজরে পড়ে শাহবাজ এগিয়ে এসেছে তার নিকট। এহেন দৃশ্যে জবার হৃদয়ে আচমকাই কেঁপে ওঠে। শাহবাজের এই নৈকট্য সে ভীত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে শাহবাজ তার মাথায় হাত রাখে। জবার নিঃশ্বাস থমকে আসে। ভয়ে অজানা এক শঙ্কায় সে চোখ দুটো শক্ত করেই বন্ধ করে নেয়। তার চারপাশে যেন নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু হঠাৎই সে নিস্তব্ধতা ভেঙে তার কর্ণে ভেসে আসে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা দোয়ার সুর। শাহবাজের কণ্ঠে উচ্চারিত দোয়ার প্রতিটি শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে জবার মনের গভীরতম কোণে পৌঁছে যায়। সেই কণ্ঠে মিশেছিল এক রহস্যময় স্নিগ্ধতার ছোঁয়া, যা জবার বিক্ষিপ্ত হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দেয়। ধীরে ধীরে চোখ মেলে যায় জবা। কিছুক্ষণ আগেও তার দৃষ্টি জুড়ে ছিল আশঙ্কার ছায়া, আর এখন সেখানে এক অদ্ভুত মুগ্ধতা। শাহবাজের দোয়ার সুমধুর সুর মোহমুগ্ধ হয়ে শুনে যায় সে। এই দোয়ার অর্থ তার অজানা। শাহবাজ কেন এটি পড়েছে তাও তার অজ্ঞাত। তবুও শব্দের সেই সুর, রাতের সেই নির্জনতা আর মুহূর্তের সেই শীতল স্পর্শ তাকে এক গভীর নিবৃত অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে। শাহবাজ দোয়া শেষ করে স্থির ভঙ্গিতে হাত নামিয়ে উঠে দাঁড়াতেই জবা যেন স্বপ্নভঙ্গের মতো সম্বিত ফিরে পায়। তবে তার মনে তখনও উকি দিতে শুরু করে অদ্ভুত সব চিন্তা। অবচেতন মস্তিষ্কে ভিড় জমাতে থাকে প্রশ্নের সারি। চিন্তাগুলো এতটাই তীব্র যে নিজেকে আর সংযত রাখতে পারে না। বুকের ভেতর অজানা আশঙ্কার ঢেউ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সাহস সঞ্চার করেই বলে ওঠে, আপনি এই দোয়া পড়লেন কেন? জবার প্রশ্নে শাহবাজ ভ্রু কুঁচকে চায় তার পানে। শাহবাজের এহেন চাহনিতে জবা ভয়ে নতজানু হয়ে শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। শাহবাজ দীর্ঘশ্বাস ত্যাগ করে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে পালঙ্কের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এটা প্রথা ছিল বিবাহের প্রথম রাতে নিজের অর্ধাঙ্গিনীর মাথায় হাত রেখে পড়ার। স্বল্পভাষী শাহবাজ কথাগুলো বলেই বিছানায় গা এলিয়ে দিয়ে জবার পানে চেয়ে ফের বিরক্তি হয়ে বলে ওঠে, দাঁড়িয়ে থাকা শেষ হলে ঘুমাতে এসো। শাহবাজের কথায় এবার জবার পরাণ যায় যে অবস্থা। সে কি করে অত বড় পুরুষের সঙ্গে একই শয্যায় রজনী যাপন করবে? তার তো শোয়ার অভ্যাসও খুবই ভয়ঙ্কর। যদি নিদ্রার ঘোরে স্বামীর গায়ে লাথি মেরে বসে তবে কি হবে? এই চিন্তায় মস্তিষ্ক উদিত হওয়া মাত্রই জবা আতঙ্কিত হয়ে নিজের জিভে কামড় দেয় আর মনে মনে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, এইসব আমি কি ভাবতেছি? আল্লাহ তো আমার গুনাহ দিব স্বামীর গায়ে পা লাগলে। গুনাহ দেওয়া তো পরের কথা, ওনার শরীরে পা লাগলেই তো সকালে উঠা দেখবো আমার পা কাইটটা উনি হাতে ঝুলাইয়া রাখছে। তখন আমি গাছে উঠুম কেমনে, দৌড়ামো কেমনে? না না, আমি ঘুমাবো না। আর তাছাড়া ওইখানে গেলে উনি যদি উল্টাপাল্টা কিছু করে আমি যাবো না, দরকার হয় এই জায়গায় দাঁড়ায় থাকবো। যেমন ভাবনা তেমন কাজ। জবা ঠাই সেখানটায় দাঁড়িয়ে রয়েছে, কোনো প্রকার নড়চড় ছাড়া।
যেন সম্মুখে কোনো মানুষ নয়, পাথরের মূর্তি দাঁড়িয়ে। জবাকে শাহবাজের কথার অমান্য করতে দেখে শাহবাজ ধমক দিয়ে বলে ওঠে, আমি অবাধ্য কোনো কিছুই পছন্দ করি না। আমার অর্ধাঙ্গিনী হয়েছে বলে ভেবো না আমার কথার অবাধ্য হতে পারবে। আমার অবাধ্যতার শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর, কন্যা। শাহবাজের বজ্রসম হুঙ্কারের জবাবে বুক কেঁপে ওঠে। শুকনো গলায় ঢোক গিলে মাথা নিচু করেই ধীর পায়ে পালঙ্কের দিকে এগিয়ে যায় সে। শাহবাজের কঠোর দৃষ্টির ইঙ্গিত মেনে ভয়ে ভয়ে গিয়ে শাহবাজের দেখানো স্থানে গুটিয়ে শুয়ে পড়ে। তার চোখে মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট, কিন্তু শাহবাজের সামনে তা প্রকাশ করার সাহস যে তার নেই। জবাকে শুতে দেখে শাহবাজও তার পাশে শুয়ে পড়ে। তখনই কক্ষের সব আলো একে একে নিভে যায়। গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে গোটা কক্ষ, আর সঙ্গে সঙ্গে নেমে আসে পিন পতন নীরবতা। এই অন্ধকার, এই নীরবতা, আর পাশে একজন পুরুষের উপস্থিতি, সব মিলিয়ে জবার ভেতর এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে কাত হয়ে শুয়ে নিজের শাড়ির আঁচল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে নেত্র দুটি খিচে বন্ধ করে নেয়, যেন এই ভয়ানক পরিবেশ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে। শরীরের প্রতিটি ভাঁজে তার ভয়ের শীতল ছোঁয়া অনুভূত হতে থাকে, কিন্তু সে নির্বাক ও নিস্পন্দন হয়ে ঘাপটি মেরে পড়ে থাকে বিছানায়। তখনই জবা টের পায় শাহবাজের ধীরে ধীরে তার নিকট এগিয়ে আসা। জবার হৃদয় এক অজানা ভয়ে কেঁপে ওঠে, রক্ত যেন শিরায় জমে যায়। মুহূর্তের মধ্যে তার মনে হয় রুহ শরীর ছেড়ে বের হয়ে যাবে। সে চোখ বন্ধ করে কাঁপতে থাকে, যেন ভয়ের ভারে পুরো দেহ অসাড় হয়ে আসছে। তার এই অসহায় কম্পন শাহবাজের দৃষ্টি এড়ায় না। সে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এক গভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার পাশে যে পুরুষটি আছে সে তোমার অর্ধাঙ্গ। এ ব্যাপারটা যত দ্রুত সম্ভব মেনে নেয় তোমার জন্য উত্তম। বলেই শাহবাজ নিজের নেত্রযুগল ধীরে ধীরে বন্ধ করে নেয়। তার মুখে থাকা কঠিন অভিব্যক্তি ক্রমেই নিস্তেজ হয়ে আসে। তবে শাহবাজের বলা কথা জবা আদৌ শুনেছে কিনা তা বলা মুশকিল। সে তো ভয়ের বশে পাথর হয়ে আছে, নড়বার কথা তো দূরে থাক, শ্বাস নিতেও যেন ভুলে গেছে। অন্যদিকে রুকাইয়া জমিদার মহলের আঙিনায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহবাজের কক্ষের দিকে। কক্ষের আলো নিভতে রুকাইয়া নিঃশব্দে চোখ বুজে নেয়। সেই সঙ্গে গাল বেয়ে নেমে আসে দুফোঁটা অশ্রুকণা, যেন হৃদয়ের কোনো চাপা বেদনা রূপ নিয়েছে জলধারায়। মুহূর্তের মধ্যেই সে আবারও চোখ মেলে যায়। গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে নিয়ে পেছনে ফিরতেই তার নজর পড়ে জোনায়েদের দিকে, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। তাকে দেখে রুকাইয়া এক পলকের জন্য থমকে যায়। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে মহলের দিকে পা বাড়াতেই পেছন থেকে জুনায়েদের কণ্ঠ ভেসে আসে, শুধু শুধু কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া থমকে দাঁড়ায়। তার চোখে মুখে এক অদ্ভুত অন্যমনস্কতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে সে নিজে আবেগ সামলাতে না পেরে মৃদু স্বরেই বলে ওঠে, কখনো কাউকে ভালোবেসে ভয় পেয়েছেন? তার কণ্ঠে এক নিঃসঙ্গ বেদনার প্রতিধ্বনি বাজে, যা নিজেকে প্রশ্ন করার মতো। রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ কোনো কথা না বলে চুপ রয়। জুনায়েদের এহেন নীরবতায় রুকাইয়া মুখে একটু তাচ্ছিলের হাসি ফুটিয়ে চলে যেতে উদ্যত হতেই জুনায়েদ বলে ওঠে, হ্যাঁ পেয়েছি, প্রচণ্ড রকমের ভয় পেয়েছি। এতটাই ভয় যে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসেছি, যেন কোনো দুঃস্বপ্ন আমায় জানান দিয়ে গেছে তাকে চিরতরে হারানোর আশঙ্কা। ভয় পেয়েছি তাকে ছাড়া নিজের জীবনের একাকিত্ব কল্পনা করে। ভয় পেয়েছি তার পাশে অন্য কারো অস্তিত্ব অনুভব করে। ভয় পেয়েছি তার চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখতে পেয়ে। এমন ভয় পেয়েছি যেন সেই ভয় আমার শিরায় শিরায় রক্ত হয়ে বইছে। তার প্রতি ভালোবাসার এই তীব্র আকুলতা, এই ভয় আমার আত্মাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে রুকাইয়া। আমি তাকে ভালোবেসে এখনো ভয় পাচ্ছি। এই ভয় যে কখনো মিটাবার নয়। কথাগুলো বলতে বলতে জুনায়েদ একদম নিকটে গিয়ে দাঁড়ায় রুকাইয়ার। হঠাৎই রুকাইয়ার বুকটা ধক করে ওঠে জুনায়েদের এহেন নৈকট্যের জন্য এবং তার অদ্ভুত চোখের চাহনি দেখে। রুকাইয়ার সাথে সাথেই নিজের চোখ সরিয়ে নেয় জুনায়েদের নেত্র হতে। কেমন অস্থিরতা জেঁকে ধরেছে তাকে। নিজেকে আর জুনায়েদের নিকট দাঁড় করিয়ে রাখতে না পেরে পেছন ফিরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে
আকস্মিক জুনায়েদ টেনে ধরে রুকাইয়ার কোমল হাত। রুকাইয়া নিজ হাতে টান অনুভব করে জুনায়েদের দিকে তাকিয়ে ইতস্ত করে বলে ওঠে, ভাইজান হাত ছাড়ুন। রুকাইয়ার ভাইজান সম্বোধনে জুনায়েদ চোখ খিচে বন্ধ করে নেয়। দীর্ঘ নিঃশ্বাস টেনে রুকাইয়ার পানে চেয়ে বলে ওঠে, আমার এই ভয় যাকে নিয়ে হয় তাকে দেখবে না? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া নিজের হাত মুচড়াতে মুচড়াতে বলে, না, আমি দেখতে চাই না তাকে। আপনি আমার হাত ছাড়ুন। রুকাইয়ার কথায় গুরুত্ব না দিয়ে জুনায়েদ তার কোমল হাতটা আরো শক্তভাবে চেপে ধরে টেনে নিয়ে দাঁড় করায় জমিদার ভিলার থাকা স্বচ্ছ পানির পুকুরের সামনে, যেখানে দুজনের প্রতিচ্ছবি ভেসে ওঠে পূর্ণিমা চাঁদের আলোয়। রুকাইয়া চোখ বন্ধ করে নেয়, সে দেখতে চায় না কাউকে। তখনই জুনায়েদ তার সম্মুখে দাঁড়িয়ে বন্ধ থাকা নেত্রে নিজের মুখের শীতল হাওয়ার ফু দিতেই হতভম্ব হয়ে চোখ মেলে চায় রুকাইয়া। তখনই জুনায়েদ তার সম্মুখ থেকে সরে ধীরে ধীরে পেছনে দাঁড়িয়ে রুকাইয়ার কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, তোমার চোখের সামনে যেই রমণীর প্রতিচ্ছবি ভেসে উঠেছে সেই আমার ভয়ের কারণ। মহব্বত করি আমি তাকে, সেই যে আমার হৃদয় হরণী। পুকুরের স্বচ্ছ পানিতে রুকাইয়া নিজের প্রতিচ্ছবির পানে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে। ফের কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে চলে যায়, যেন জুনায়েদ থেকে নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। জুনায়েদ রুকাইয়া ছুটে যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা মৃদু হাসি দিয়ে বলে ওঠে, হৃদয়ের কথা যখন বলেই দিয়েছি তখন আমার থেকে তুমি আর লুকিয়ে থাকতে পারবে না রুকাইয়া। এখন তোমাকে যে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও। রুকাইয়ের আশেপাশে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে সেখানে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বিছানায় এগিয়ে গিয়ে ধপ করে শুয়ে কণ্ঠনরত ভাঙা কণ্ঠে বলে ওঠে, আপনার আমাকে ভালোবাসা উচিত হয়নি জুনায়েদ ভাইজান। আমার সকল অনুভূতি যে তাকে দিয়ে দিয়েছি। আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কিচ্ছু নেই। আমি যে শূন্য, কি করে পূর্ণ করব আপনার? কথাগুলো বলে রুকাইয়া নিজ বিছানায় শুয়ে বালিশে মুখ ঘেঁচে কান্না করে ওঠে। এতক্ষণ যাবৎ ভয়ে গুটিয়ে থাকা জবা সেই কখন ঘুমিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। তার ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যায় তার ঘুমের গভীরতা। সে আবার চোখ মেলে জবার দিকে ঘুরে যায়। মেয়েটার উপস্থিতি অদ্ভুতভাবে তাকে শান্তি দিচ্ছে। সে ভাবতেও পারেনি জবা নামক ফুলটি তার অশান্ত বুকটাকে এভাবে প্রশান্তি দিবে। বিগত দিনগুলোতে কোনো এক অজানা কারণে সে নিশ্চিন্তে ঘুমোতে পারেনি, অথচ আজ তার হৃদযন্ত্রটা তাকে অস্থিরতার বদলে শান্তি দিচ্ছে। তবে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল জবা নামক ফুলটিকে নিজের আয়ত্তে রাখার। কথাগুলো ভেবেই শাহবাজ প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয় আর ঘুমের সাথে সন্ধি করে। রজনী পার হয়ে প্রভাতের ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। জবা তখনও গভীর ঘুমে। প্রথম সূর্যের কিরণ তার চোখে পড়তেই সে ধীরে ধীরে জেগে ওঠে। ঘুম ঘোলা চোখে চারপাশে তাকিয়ে নিজের অবস্থানটা মনে করার চেষ্টা করে। কিছুক্ষণেই মনে পড়ে যায় সে এখন কোথায় আছে আর কেন আছে। তখনই বিছানার পাশে তাকিয়ে সে খেয়াল করে জায়গাটা ফাঁকা। হঠাৎই তার মনে হয় নিজের স্বামীকে ঘুমের ঘোরে লাথি দিয়ে দেয়নি তো। ভয় আর লজ্জা নিয়ে চারিদিকে খুঁজতে থাকে জবা শাহবাজকে। বিছানার নিচে পাশে সবখানেই চোখ বুলিয়ে দেখে, না, সে নেই। জবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনের কোণে চিন্তা উকি দেয়। এত সকালে তিনি কোথায় গেলেন? তবে কি জবার ঘুমে বিরক্ত হয়ে দরবারে চলে গেছেন তার শাস্তির ঘোষণা দিতে? এসব ভীতিকর ভাবনার মধ্যেই হঠাৎই পেটটা গুঞ্জন করে ওঠে। ক্ষুধার তীব্রতায় জবা পেট চেপে ধরে। মনে পড়ে মায়ের রান্নার গন্ধ, বাবার আদর আর বোনের সাথে খুনসুটির দিনগুলো। চোখ ভেজে ওঠে তার। এই বিশাল প্রাসাদের দেয়ালগুলো যেন তাকে আরো একা করে তুলেছে। কুড়ের ঘরে সেই ছোট্ট জীবনই তার কাছে এখন বড় আপন লাগছে। ক্ষুধা, ভয় আর একাকিত্বে কান্নায় ভেঙে পড়ে জবা। ঠিক তখনই দরজায় কড়া নেড়ে ভেতরে আসে এক দাসী। জবাকে এমন অবস্থায় দেখে সে একটু থমকে যায়। দাসী তার দিকে এগিয়ে এসে মৃদু স্বরে বলে, জমিদার গিন্নি প্রথম স্পর্শে এরকম একটু একটু হবে, পরে আবার ঠিকও হয়ে যাবে, ভয় পাবেন না। দাসীর কথায় জবা অবুঝের মতো চেয়ে থাকে তার পানে। সে বুঝতে পারছে না তার কথা। জবার অবুঝের ন্যায় চাহনি দেখে দাসী সন্দিহান দৃষ্টিতে আশেপাশে ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করে সবকিছু ঠিক আছে কিনা। দুধের গ্লাস খালি, বিছানা এলোমেলো, জবার শরীরের পরিহিত শাড়িও এলোমেলো।
তবে সবকিছুই ঠিক আছে জমিদার ও তার গিন্নির মধ্যে। দাসী নিজ কুচকে থাকা ভ্রু শিথিল করে বলে ওঠে, আপনি এখনো পবিত্র হননি? যান, এক্ষুনি স্নান করে ঘরে যান, গোসল করে আসুন। আমি আপনার শাড়ি বের করে দিচ্ছি, তারপর আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। খাবারের কথা শুনে জবা চিন্তামুক্ত হয়ে স্নান ঘরের দিকে পা বাড়ায়। তার কাছে দাসীর কথার অর্থ অনর্থ বুঝতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার মনোযোগ এখন শুধু খাবারে। সে যেই ভাবা সেই কাজ। স্নান সেরে জবা দাসীর দেওয়া শাড়িটা পরে ঘরে ফিরে আসে। অতঃপর এক পাল্টা খিদে নিয়ে অধীর অপেক্ষায় বসে থাকে খাবারের জন্য। দাসী খাবার নিয়ে আসার পথেই তাকে ডেকে নিয়ে যান সাহেলা বানু। খাবার প্লেট হাতে দাঁড়িয়ে আছে দাসী। তখনই সাহেলা বানু বলে ওঠে, এটা কার জন্য নিয়ে যাচ্ছ? সাহেলা বানুর তীক্ষ্ণ প্রশ্নে দাসী কিছুটা থতমত খেয়ে বলে, ছোট বেগম সাহেবা, এটা জমিদার গিন্নির খাবার। বড় বেগম সাহেবা আজ থেকে আমাকে জমিদার গিন্নির একান্ত দাসী হিসেবে নিয়োগ দিয়েছেন, তাই তার জন্য খাবার নিয়ে যাচ্ছি ওনার কক্ষে। দাসীর কথায় সাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, কিসের জমিদার গিন্নি? যোগ্যতা ছাড়া কোনো মেয়ে জমিদার গিন্নি হতে পারে না। তুই ওর খাবার নিয়ে যাবি না। কিন্তু ছোট বেগম সাহেবা। খামোশ। একজন দাসী হয়ে আমার মুখের উপর কথা বলার দুঃসাহসিকতা দেখানোর স্পর্ধা করিস না। সাহেলা বানুর হুঙ্কারে দাসীর মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে ক্ষুধার যন্ত্রণায় বেসামাল হয়ে জবা নিজে নিজেই বলে ওঠে, এটা কেমন জমিদার মহলের দাসী যে খাবার আনতে গিয়া উধাও হয়ে গেছে? বলেই জবা বারবার গিয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। প্রতিবারই তার মনে আশা জাগে দাসী হয়তো এবার খাবার নিয়ে আসবে, কিন্তু সেই প্রতীক্ষার অবসান হয় না। হতাশায় ভারী হয়ে ওঠে তার মন। তবুও সে ভয়ে কোথাও যেতে সাহস করে না। যদি কেউ কিছু বলে এই ভেবে ক্ষুধার অস্থিরতায় জবা একদিকে চোখ মুছে আরেকদিকে ঘরের ভেতর পায়চারি করে। হঠাৎই তার মনে পড়ে যায় মহলের বাইরে থাকা সেই পরিচিত আম গাছটির কথা। আনন্দে তার মন একটু হালকা হয়। দৌড়ে বারান্দায় গিয়ে গাছটাকে দেখে সে হাসি ফুটিয়ে বলে ওঠে, খাওন দেওয়া যায় নাই তো কি হয়েছে? আম গাছে আম তো আছে। এ কথা বলে জবা নিজের পেটে হাত বুলিয়ে মৃদুস্বরে ফের বলে, ওই আমগুলো তো জবার পেটে যাওয়ার জন্যই অপেক্ষা করতেছে। কথাগুলো বলেই জবা আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। চারপাশে সতর্ক দৃষ্টি ছড়িয়ে দেখে নেয় কেউ তাকে লক্ষ্য করছে কিনা। কাউকে দেখতে না পেয়ে এক ছুটে পৌঁছে যায় জমিদার মহলের বিশাল লোহার গেটের কাছে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। গেট পাহারা দেওয়া প্রহরীরা কিছুতেই তাকে বাইরে যেতে দেবে না। তাদের কণ্ঠে দৃঢ় সিদ্ধান্ত, জমিদার গিন্নি, আমাদের মাফ করবেন। জমিদার মহল থেকে কোনো রমণী বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রহরীদের কথায় জবা একটু থমকে যায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু না ভেবেই জোরালো স্বরে বলে ওঠে, আরে আমার তো আপনাকে জমিদারি যাইতে কইছেন, এখন আপনারা কি ওনারাদের সামান্য করবেন? জবার কথায় প্রহরীরা একে অপরের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ পরে ধীরে ধীরে দরজাটা খুলে তাদের পাশে সরে দাঁড়ানোর ভঙ্গি দেখে জবার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সুযোগটা কাজে লাগিয়ে সে দ্রুত ছুটে যায়। আম গাছটার সম্মুখে গিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে একেবারে অভিজ্ঞ কারো মতো ঝটফট গাছে উঠে পড়ে। ডাল থেকে কয়েকটা পাকা আম ছিঁড়ে শাড়ির ভাঁজে রেখে একটা মোটা ডালে পা ঝুলিয়ে বসে মনে সুখে আম খেতে থাকে। আমগুলো তার তীব্র ক্ষুধা পুরোপুরি মেটাতে পারে না, তবুও তার মনে একরকম শান্তি আসে। গাছের ডালে বসে একাকী কতটা সময় কেটে গেছে সে হিসাব জবার জানা নেই। বাতাসে দোল খেতে খেতে হঠাৎ তার মনে হয় এখন মহলে ফেরা উচিত। কিন্তু পরক্ষণেই সে নিজেকে প্রশ্ন করে কেউ কি তার অপেক্ষায় আছে? মহলে তার থাকা বা না থাকা কি কারো কাছে কোনো অর্থ রাখে? তার মন চায় এখান থেকে ছুটে গিয়ে বাবা মায়ের কাছে ফিরে যেতে, কিন্তু তখনই তার মনে পড়ে মায়ের দেওয়া উপদেশ, এ জীবনে সে আর আগের মতো স্বাধীনভাবে সেখানে থাকতে পারবে না। মনের গভীরে জমে থাকা কষ্ট নিয়ে জবা ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে। গুটি গুটি পায়ে সে আবার ফিরে যায় মহলের পথে, যেখানে তার অস্তিত্ব কেবলই অপ্রয়োজনীয়। মহলে পৌঁছে জবা চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। কারো উপস্থিতি না দেখে সাহস করে ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকতেই সকলের তীক্ষ্ণ নজর তার দিকে ছুটে আসে। হঠাৎই এত মানুষের উপস্থিতি দেখে জবা হতভম্ব হয়ে যায়। ভয়ে তার শরীর স্থির হয়ে আসে। ঠিক তখনই তার চোখ সাহেবাজের দিকে পড়ে।
শেহবাজের অগ্নিজ্বালা দৃষ্টির সামনে তার যেন প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। ভয় আর লজ্জায় সে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে, অথচ শেহবাজ স্থিরভাবে তাকে এক দৃষ্টিতেই দেখে যাচ্ছে। এমন সময় সাহেলা বানু জবার দিকে এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তুমি জানো না জমিদার মহলের কোনো নারী মহলের বাইরে পা রাখে না? সাহেলা বানুর কথায় জবা আরো ভয়ে কুটিয়েছে, তার চোখে অশ্রুসিক্ত হতে শুরু করে। তখনই রুকাইয়া তার মায়ের পাশে এসে নরম স্বরে বলে, আম্মি জান, ও তো ছোট মানুষ, কিছু জানে না, না বুঝে হয়তো ভুল করেছে। রুকাইয়ার কথায় সাহেলা বানু দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলে, রুকাইয়া, আমি তোমাকে কিছু বলতে বলিনি। তুমি জানো সে প্রহরীদের মিথ্যা বলে বের হয়েছে মহল থেকে। বলেছে জমিদার স্বয়ং নাকি তাকে প্রাসাদের বাইরে যেতে বলেছে। মায়ের কথায় রুকাইয়া বলে ওঠে, আম্মি জান, আপনি কি করে জানেন? বাকি কথা বলার পূর্বেই সাহেলা বানু মেয়েকে চোখ রাঙাতে রুকাইয়া চুপ হয়ে যায়। তখনই শেহবাজ গম্ভীর কণ্ঠে জবাকে উদ্দেশ্য করে সকলের সামনে বলে ওঠে। কক্ষে আসো। বলেই সে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের কক্ষে চলে যায়। জবা ভয়ে ভয়ে চারিদিকে তাকায়। সকলের দৃষ্টির ভারে সে আরো কুটিয়ে যায়, কিন্তু শেহবাজের নির্দেশ উপেক্ষা করার সাহস তার নেই। অনিচ্ছা সত্ত্বেও সে পা বাড়ায় শেহবাজের পিছু পিছু। জবাকে শেহবাজের পেছনে যেতে দেখে সাহেলা বানু ক্রোধে ফেটে পড়েন। তিনি ভেবেছিলেন শেহবাজ সকলের সামনে জবাকে অপমান করবে, কিন্তু তার কিছুই হলো না। তার বদলে শেহবাজের এমন আচরণ তাকে আরো হতবাক করে দেয়। তার মনের ভেতর জ্বলতে থাকে এক প্রশ্ন, তবে কি শেহবাজ এই মেয়েকে সত্যিই ভালোবাসে? এই ভাবনা তাকে আরো ক্ষুব্ধ ও অসহিষ্ণু করে তোলে। অন্যদিকে জবা কক্ষে প্রবেশ করে দ্বিধায় থমকে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ বাড়তে থাকে। শেহবাজ জবার পানে সরাসরি তাকিয়ে কঠিন স্বরে বলে, আপনার হাত বাড়ান। জবা শিহরিত হয়ে যায়। শেহবাজের আপনি সম্বোধন যেন তাকে আরো অস্থির করে তোলে। সে ভয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। তখনই শেহবাজ হুঙ্কার দিয়ে ফের বলে ওঠে, হাত বাড়াতে বলছি। তার কণ্ঠের বজ্রধ্বনি যেন পুরো ঘর কাঁপিয়ে দেয়। তীব্র সেই কণ্ঠস্বর ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনি হয়। জবা ভয়ে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দেয়। শেহবাজ এক মুহূর্ত অপেক্ষা না করে শক্ত হাতে ব্যথাঘাত করে। প্রথম আঘাতেই জবা কেঁপে ওঠে। দ্বিতীয় আঘাতে তার মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসে। তৃতীয় আঘাতের পর তার চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ে। যন্ত্রণায় জবা চিৎকার দিয়ে ওঠে, কিন্তু শেহবাজ এক মুহূর্তের জন্য নিজের হাত থামায় না। চতুর্থ আঘাতের পর সে হঠাৎই থেমে যায়। জবার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে ওঠে। কেন যেন সে নিজেকে অসহায় বোধ করছে। তার কঠোর চোখের পেছনে এক মুহূর্তের জন্য দুর্বলতার ছায়া প্রকাশ পায়। নিজেকে সংযত করে সে কঠিন স্বরেই বলে ওঠে, এর থেকেও বেশি আঘাত আপনি পাবেন যদি দ্বিতীয়বার এমন ভুল করেন। মনে রাখবেন, আপনি জমিদারের ঘরণী। জমিদারের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। কথাগুলো বলেই শেহবাজ দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। জবা অসহ্য যন্ত্রণায় নিজের হাত ধরে ছটফট করতে করতে ছুটে যায় বারান্দায়। রেলিংয়ের পাশে বসে সে অসীম আকাশের দিকে তাকিয়ে থাকে, আর চোখ বেয়ে ঝরতে থাকে অশ্রুর ধারা। তার হৃদয়ে আকুল হয়ে ওঠে মুক্তির জন্য। এই মহল, এই সোনার খাঁচার মতো কারাগারে আর থাকতে চায় না সে। জবা শুধু ফিরে যেতে চায় তার ছোট্ট শান্তিময় পুরনো নীড়ে, যেখানে ছিল মুক্তি আর ভালোবাসার স্পর্শ। জবা আকাশের পানে তাকিয়ে আছে, চোখের গভীরে বিষাদের ছায়া। যেন নিজের কষ্টগুলো ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছে সে। তার চাহনিতে অনিশ্চিত এক নির্লিপ্ত। হঠাৎই দরজা ঠেলে ভেতরে আসে রুকাইয়া। কক্ষ থেকে শেহবাজকে বের হতে দেখে সে আর দেরি না করে সোজা জবার খোঁজে এগিয়ে আসে। দরজার শব্দে জবা চমকে ওঠে, দ্রুত অশ্রু মুছে নিজেকে গুটিয়ে নেয়। রুকাইয়া কক্ষে কাউকে না পেয়ে বারান্দার দিকে যায়। বারান্দার কোণে গুটিয়ে বসে থাকা জবার দিকে চোখ পড়তে তার কপালে চিন্তার রেখা জমে। রুকাইয়া ধীরে কাছে এসে নিচু স্বরে বলে, জবা, তুমি এখানে বসে আছো কেন? জবা চোখ তুলে চেনা মুখ দেখে তার ভেতর কিছুটা সান্ত্বনা আসে, কিন্তু মুখে কিছুই বলে না। রুকাইয়ের দৃষ্টি আটকে যায় জবার লাল হয়ে থাকা ফোলা মুখে। কপালে ভাঁজ ফেলে সে সামনে হাঁটু গেড়ে বসে প্রশ্ন করে, জবা, কি হয়েছে তোমার? ভাইজান কিছু বলেছে? প্রায় একদিন পর নিজের নাম শুনে জবার বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা যেন ছাপিয়ে ওঠে। এখানে আসার পর সবাই তাকে কন্যা বা মেয়ে বলেই সম্বোধন করেছে। তার যে একটা নাম আছে তা হয়তো সকলে ভুলেই গেছে। জবার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন বাবাকে বাঁচাতে সে এখানে এসেছিল।
আর সেই কঠিন সময়েও রুকাইয়া একমাত্র তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আবেগে আপ্লুত হয়ে জবা তার হাত মেলে ধরে রুকাইয়ার দিকে। শুভ্র হাত জোড়া ফুলে লাল হয়ে আছে ব্যথার আঘাতে। রুকাইয়া জবার হাত তুলে নিজের হাতের বন্ধনীতে নিয়ে গভীর শ্বাস ফেলে, ঠান্ডা কণ্ঠে বলে, ভাইজান করেছেন? জবা অশ্রুসিক্ত নয়নে নীরবে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। রুকাইয়া জবার হাত ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে ফুসফুটিত হয় এক ধরনের মায়া, আর কণ্ঠে ধরা পড়ে গম্ভীর সুর। একটু থেমে সে বলে, জবা, ভাইজান সবসময় অন্যায়কারীকে সবার সামনে শাস্তি দেয়, কিন্তু তুমি লক্ষ্য করেছো কি তোমাকে সে আড়ালে শাস্তি দেয়? জানো কেন? জবা অবুঝের ন্যায় প্রশ্ন করে। কেন? কারণ তুমি তার অর্ধাঙ্গিনী। সে তোমার প্রতি এতটাই সংযমী যে তার রাগ ও শাস্তি সবার সামনে প্রকাশ করেনি। এই প্রথম ভাইজান নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে সবার সম্মুখে। তুমি তাকে ভুল বোঝো না জবা। মনে রেখো, কঠোর মানুষেরও ভেতরে কোমলতা থাকে। শুধুমাত্র সেই খোলসটুকু শক্ত খোলসে ভেঙে বের করতে হয়, আর সেই খোলসটা যে তোমাকেই ভাঙতে হবে। রুকাইয়ার কথায় জবা বিস্মিত হয়, ভয় আর অস্বস্তি নিয়ে ফিসফিস করে বলে, আমি কেমনে করুম আপা? আমি পারুম না। রুকাইয়া মুচকি হেসে জবার কপালে আলতো হাত রাখে, তার কণ্ঠে দৃঢ়তার সুর। তুমি পারবে জবা। তুমি সেই নারী যার স্পর্শে নত হবে এক শক্ত হৃদয় অহংকার। অন্য কেউ নয়, তুমি সেই যার দ্বারা বশ হবে এক কঠোর হৃদয়ের মানুষ। জবা রুকাইয়ের এহেন কঠিন কথার অর্থ বুঝতে পারে না। সে অবুঝ চোখে রুকাইয়ের দিকে তাকিয়ে থাকে। রুকাইয়া জবার চাহনির ভাষা বুঝতে পেরে মৃদু হেসে বলে, থাক, তোমাকে এখন সব বুঝতে হবে না, সময় হলে নিজেই সব বুঝতে পারবে। কথাগুলো বলেই রুকাইয়া আলতো করে জবার অশ্রুসিক্ত গাল মুছে দেয়। জবা বিস্ময়ে মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি খুব ভালো আপা। রুকাইয়ার চোখে এক মুহূর্তের জন্য দুঃখের ছায়া নেমে আসে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর তুমি ভাগ্যবতী, তুমি বড়ই ভাগ্যবতী জবা। জবা চুপ হয়ে যায়। নিজের মনে অজানা এক দ্বন্দ্ব খেলা করে। সে ভাবে, আমি ভাগ্যবতী? না, একদমই না। যদি ভাগ্যবতী হইতাম তাহলে এই মহলের বন্দিত্বে থাকতাম না, খোলা আকাশে উঠতাম। জবা নিশ্চুপতা দেখে রুকাইয়া আবার বলে ওঠে, জানো, আজ তোমার কাছে বন্দিত্ব মনে হচ্ছে, একদিন তা তোমার কাছে জান্নাত মনে হবে। অপেক্ষা শুধু তোমার মনের পরিবর্তনের। রুকাইয়া কথা শেষ করে জবাকে বারান্দা থেকে তুলে কক্ষে নিয়ে আসে। তাকে পালঙ্কের উপর বসিয়ে মৃদু স্বরে বলে, জবা, যন্ত্রণা থেকে পালিয়ে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না। লড়াই করতে শিখো। যাকে ভয় পেয়ে এড়িয়ে বারান্দা আশ্রয় নিচ্ছ, মনে রেখো সে তোমার স্বামী, তোমার অর্ধাঙ্গ। যদি সে অন্যায় করে তবে ভয় পেয়ে দূরে সরে যেও না, বরং তার পাশে থেকে তার ভুলটা ধরিয়ে দাও। বুঝতে পেরেছ? জবা চোখ নামিয়ে মাথা নাড়ে। রুকাইয়া তার মাথায় স্নেহের স্পর্শ রেখে দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। দুপুরের তীব্র রৌদ্র বিলীন হয়ে সন্ধ্যার আবছা আধার গ্রাস করেছে মহলকে। চারিদিকে নেমে এসেছে এক ধরনের চাপা নীরবতা, যেন প্রকৃতি নিজেই গভীর শূন্যতার সাক্ষী। কাল রাত থেকে জবার পেটে শুধু আম ছাড়া কিছুই পড়েনি এখন অবধি। ক্ষুধার জ্বালায় সে হাতের ব্যথা ভুলে ছটফট করছে, তবুও কোনো সহায়তা চাইতে সাহস হয়নি। নিজের হাঁটুর মধ্যে মুখ গুজে বসেছিল সে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে যায়। ক্লান্ত বিষণ্ণ মুখশ্রী নিয়ে শাহবাজ ধীর পায়ে কক্ষে প্রবেশ করে। তার প্রতিটি পদক্ষেপে ভারী অস্থিরতার ছায়া। যে শাহবাজ একসময় তার শাসনের কঠোরতায় অপরাধীকে দমন করে তৃপ্তি খুঁজে পেত, আজ তার সেই তৃপ্তির জায়গা জুড়ে শূন্যতার গভীর ছায়া নেমে এসেছে।